আছি। তোমাদের কি বাংলা পড়ে কষ্ট হয়ে যাচ্ছে? মানে বাংলা বোরিং লাগতেছে বাংলাদেশের বিষয়গুলি? না স্যার স্যার। না স্যার। স্যার কিছু কিছু জিনিস স্যার বোরিং আপনি লাগে। যে বই কমপ্লিট করে দিছেন না, এখন আমার মিস যদি আমাকে কিছু মানে কোনো কোশ্চেন যদি বাকিদের মানে জিজ্ঞেস করে পড়ানোর সাথে সাথে আমি উত্তর দিলে মিস আমাকে গিফট দেয়। ও তো গুড, যাক এই কালচার গুলো এখন আছে শুনে ভালো লাগলো। আমরা যখন ছোট ছিলাম এই জিনিসগুলো খুব ছিল, বাট বর্তমান বাংলাদেশে এখন এই জিনিসগুলো নাই। মানে ছোটবেলায় পড়া পারলে টিচার চকলেট দিত, ডায়েরি দিত। আমাদের সময় একটা চকলেট ছিল লাভ ক্যান্ডি নাম চকলেটটা, মানে চকলেটটার নাম ছিল লাভ ক্যান্ডি স্যার আমাদের ওই সময় আর কি। ক্যান্ডিটা এখনো আছে। এখন আছে স্যার নাকি আমি এখনো জানি না, খুব আছে একটা স্যার। চোখে পড়ে না। স্যার তো ওটা অনেক আমাদের ফ্লেভার আছে। আচ্ছা, আমাদের যদি কারোর জন্মদিন থাকতো আমরা ক্লাসে ওই দিন লাভ ক্যান্ডি নিয়ে যেতাম, স্যার ওটা সবাই এখনো দিত। তাই মাত্র আছে। আচ্ছা, এখনো আছে, যাক তাহলে ভালো লাগলো শুনে বেশ। স্যার তোমাদের ডিম অ্যাটেন্ডেন্স নিতেন কি না? স্যার? ডিম স্যার, স্যার পচা না, ডিম নিতেন? ডিমের কালচারটা আমার খুব অপছন্দ, বাট এটা আমি ভার্সিটিতে যাই দেখছি এই কালচারটা আছে। বাট আমাদের স্কুল পচা কলেজে ডিম এরকম কালচার মাথায় ছিল না। মেরে দেয় হেডশট। পচা ডিম না, একটা ফ্রেশ ডিম, ওটা তো একটা খাবার। মানে বাংলাদেশে ধরো খাবারের Yes, একটা sir. সংকট, সো সেই হিসাবে একটা খাবারের নষ্ট করা কখনোই উচিত না। স্যার আর স্যার এটা ডিমের হচ্ছে যা আমাদের প্রাইমারি বাজে- সংস্কৃতি আমাদের স্যার ডিমের প্রাইমারি। যা বাজে স্মেল, ওইটা তো মাথায় দিলে একদম মানে অবস্থা স্যার খারাপ। আমাদের হাই স্কুলে এরকম হয় স্যার। আরে স্মেল তো সমস্যা না, সমস্যা হলো খাবারটা নষ্ট হচ্ছে, এটা হলো আমার মেইন প্রবলেম। স্যার স্যার আমাদের মেনলি স্কুলে স্যার এটাই। পচা ডিম নিয়ে আসে। স্যার পচা ডিমে স্যার খাবার নষ্ট আর কি আছে? পচা ডিম পচা পাই ডিমে কবে? স্যার, পচা ডিম স্যার পাও কোথায়? ওইটাতে তো হচ্ছে স্মেল হয়, মানে এত বাজে স্মেল, ওটা স্যার দিয়ে মুরগির কয়েকবার দোকানদাররা শ্যাম্পু আমাদের জন্য করলেও যায়। স্পেশালি রেখে দেয়। না, এটা খুব মুরগির একটা ভালো দোকানদাররা প্র্যাকটিস স্যার না যে আমাদের পচা ডিম দোকানে রেখে দিয়ে তো মানুষের কাছেও বেচতে পারেন, জানবে কিভাবে? আচ্ছা, অ্যাটেন্ডেন্সটা নিয়ে নি। ঈশান পাঠক, ইয়েস স্যার। রিয়াদ আল মাহমুদ, রিয়াদ আল মাহমুদ, এমডি মাইনুল ইসলাম ইয়াসিন, আব্দুল্লাহ আকিব, প্রেজেন্ট স্যার। ইশতিয়াক আল তোয়েব, জি স্যার। আরাবি মুতাসিম ভুইয়ান, প্রেজেন্ট স্যার। মোতাসিম ফুয়াদ আদিল। তার আমি প্রতিদিন ভুলে যাই আদিলের বিষয়টা একটু বলি, কারণ তো অনেকদিন ক্লাসে আসে না। তো আগের বছর ছিল আমাদের সাথে। স্যার ও তো প্রায় 2 থেকে 2.5 মাস হয়ে গেছে ও ক্লাসে জয়েন করে। একটু রিপোর্টটা লিখে রাখি, কারণ এই ছেলেটা ভালো ছিল, ভালো করতো। প্রায় 2.5 মাস আসে না। তাসনিম তাবাসসুম, প্রেজেন্ট স্যার। নুদরাত নাওয়ার, নুদরাত নাওয়ার। প্রেজেন্ট স্যার। আচ্ছা, নুদরাত নাওয়ার কি একটু দেখি, চেহারাটা নুদরাত নাওয়ার কই? নুদরাত নাওয়ার প্রেজেন্ট দিলা কেবল? ও তুমি। স্যার বেশিরভাগেরই স্যার ক্যামেরা অফ। এই ক্যামেরা অন করো সবাই। নাইমা ইসলাম নেহা, নেহা কই? কথা বলো। জি স্যার। আচ্ছা, প্রাচুর্য দে নাই। মুনিম মহিউদ্দিন, ইয়েস স্যার। এমএসটি মালিহা, এমএসটি মালিহাও ক্লাস করেন অনেকদিন। নুজাত নাজা নুজাত খান, স্যার আমি একটু পরে ক্যামেরাটা অন করি, মানে অফ অন করতেছি। আচ্ছা নাজা নুজাত খান, নুজাত খান নাই। নুজাত খান। আচ্ছা, স্যার জারিফ নাই শারিয়ার। ক্লাসে। ইয়েস স্যার। হ্যাঁ, বুঝিনি, আবার বলো। মানে স্যার নুজহাত নাই ক্লাস, ওইটা বলছি। আচ্ছা, জারিফ শারিয়ার মাহিম, ইয়েস স্যার। মাহদি হাসান মারজান, ইয়েস স্যার। অর্ণ বিশ্বাস, ইয়েস স্যার। আরাফ আবিদ, আরাফ আবিদ,
আচ্ছা, মেহরাব হোসেন মিশাত, আনিকা ফাতেমা, Present, sir. আব্দুল্লাহ নাহিম, Present, sir. নুসরাত জান্নাত, আজমিনা বিনতে ইরফান, আজমিনা বিনতে ইরফান, তাসমিয়া এ জান্নাত, প্রেজেন্ট স্যার। তাহমিদুল ইসলাম, Present, sir. মাহমুদুল্লাহ, প্রেজেন্ট স্যার। সাফওয়ান আল ইব্রাহিম, সাফওয়ান আল ইব্রাহিম। আচ্ছা, ফারহান ইশরাক, ফারহান ইশরাক। আচ্ছা, মহসিনা মরিয়াম, Present, sir. আদিবা হাসান। বাচ্চারা, আমার কথা শোনা যায়? Yes, sir. যায়, sir. বেশিরভাগই যায়। আজকে আমরা ম্যানিফেস্টেশনও করব। আজকে অনেক সুন্দর একটা জিনিস করব। জি, স্যার। কি Sir, কি পড়াবেন? ফারহান বললেন? ইশরাক, বলতেছি ফারহান ইশরাক, স্যার নেই। মহসিনা মরিয়াম, Present, sir. আদিবা হাসান, আদিবা হাসান, মাদিন হাসান রিয়ান, Present, sir. আসাদুল্লাহ গালিব, আসাদুল্লাহ গালিব, আসাদুল্লাহ গালিব, সুমাইয়া, প্রেজেন্ট স্যার। মোস্তফা তাজওয়ার, Yes, sir. ইয়োশা হাসনাত ওয়াফি, ইয়েস স্যার। রিফান জাহান রিদা। রিদা নাই? রিদার আবার হাতের লেখা কিন্তু খুব ভালো, মানে আমি যতদিন কপি চেক করছি ওর হাতের লেখাটা খুব ভালো পেয়েছি। রিফান জাহান রিদা। আচ্ছা, আয়ান মাহতাব, প্রেজেন্ট স্যার। রিদাও কি আসো? আচ্ছা, আনা ফারহান মোহাম্মদ আলভি, ইমামিন মবিন রশিদ, Present, sir. মুকিমুল হাসান ফাহিম, Present, sir. মার্জিয়া ইউসুফ ফাতিহা, ইয়েস স্যার। আহনাফ তাজওয়ার খান রোশান, আহনাফ তাজওয়ার খান রোশান, আব্দুল্লাহ আল ফারাবি, Yes, sir. রুহিত রহমান, মেজাবিন sir. আল, আচ্ছা, মেজাবিন আল আরাবিয়া, ইয়েস স্যার। আজমাইন আনসারি আদিল, Present, sir. সারা মেজাবিন সাবা, আচ্ছা, মেহেদি মাসনুন, আকান্তা চৌধুরী, Yes, sir. জাসুর রহমান। Yes, sir. Okay, thank you. Here ends your attendance. Okay. আচ্ছা, তোমাদের কাছে আমি যদি বলি যে তোমাদের জীবনে কি হওয়ার ইচ্ছা, তোমরা কি বলবা? কার কি হওয়ার ইচ্ছা জীবনে? সবাই ক্যামেরা অন করো, সবাই, এভরিওয়ান ক্যামেরা অন করো। আজকে আমরা একটু ডিফারেন্ট কিছু করব, তারপর ক্লাসে যাব। Yes, লাইফে sir. এইমটা কি? লাইফে কি হওয়ার ইচ্ছা? স্যার স্যার এই 8 মাস পর্যন্ত স্যার এমন কোনো দিন নাই যেদিন স্যার সবাই ক্যামেরা অন রাখছে। সবাই ক্যামেরা অন করো, সবাই ক্যামেরা অন করো, নাকি আমরা ক্লাস দিয়ে রিমুভ করে দিব? স্যার আমার ডিভাইসে ক্যামেরা নাই। আচ্ছা, বলো তোমাদের লাইফে কি স্যার হওয়ার আমি ইচ্ছা? ক্যামেরাটা একটু অফ রাখি স্যার। তুমি on করো না কেন? ক্যামেরাটা অফ রাখি। কেন, কি হয়েছে, তোমাদের প্রবলেম কি আসলে? স্যার একটু প্রবলেম হইতেছে আমি ফোনে আচ্ছা, ঠিক ক্যামেরা। আছে। সো তোমাদের এইম কি লাইফে, এটা বলো তো। স্যার ক্যারেট হওয়া। Sir, Career yes, হওয়া sir. তো এটা প্রথম ধাপ। কারোর কোনো স্বপ্ন আছে যে আমি জীবনে ডাক্তার হব বা আমি স্যার অ্যাস্ট্রোনট হব? অ্যাস্ট্রোনট হওয়ার অনেক শখ। স্যার আমি পাইলট Sir, Navy হবো, sir. স্যার বিমান বাহিনী। Sir, Navy. স্যার Sir, পাইলট হব। Sir, স্যার doctor. সায়েন্টিস্ট স্যার স্যার
আচ্ছা, ভেরি গুড। সায়েন্টিস্ট সবাই হবো Travelers. অনেক সুন্দর সুন্দর ইচ্ছা এক একজনের বললা। স্যার তো সেকেন্ড র্যাঙ্ক আচ্ছা, একজন বলছো নেভি হব, কি কি নেভি হব বলছে বলো। আর এটা নর্মাল একটা কনভারসেশন করতেছি, কথা বলো, ক্লাস না। ইয়েস স্যার। বলো, নেভি কি জন্য হবো? কে বললা যে নেভি হওয়ার ইচ্ছা? স্যার আমি বলেছি। আচ্ছা, আমি যদি এখন তোমার স্যার প্রশ্ন মুনিম করি স্যার। তোমার কেন নেভিতে যোগদান করার ইচ্ছা? হ্যাঁ মনিম, তোমার যদি আমি প্রশ্ন করি, আচ্ছা আমার ভয়েস ক্লিয়ার তাই বলো। ইয়েস স্যার। Yes, sir. আচ্ছা, আমি এখন তোমাদের সাথে নর্মালি কথা বলতেছি, কিছু পড়াচ্ছি না, এখানে পড়া না পারলেও কোনো দোষ নাই, সিম্পলি কথা বলো, ঠিক আছে? ওকে আচ্ছা স্যার। মনিম, তোমার যদি আমি জিজ্ঞেস করি এখন যে বাবা তুমি কেন নেভিতে জয়েন করতে চাও, কেন? স্যার এমনি স্যার নেভিটা আমার অনেক ভালো লাগে। কেন ভালো লাগে? কোনো কারণ তো আছে অবশ্যই। ইয়েস স্যার। সমুদ্রে জার্নি করা যায়, তারপরে নৌকায় উঠে অনেক সুযোগ সুবিধা আছে স্যার। স্যার মেবি তো আমি মূল যদি কথা ওর সমুদ্র ভাল লাগে। আচ্ছা যদি আমি বলি এটা তো মেরিন অফিসার হলেও করা যায়, তাহলে নেভি কেন? আচ্ছা দেখো, আমরা জীবনে না ধাপ বাই ধাপ আগাই, ঠিক আছে? ধরো আমি ডাক্তার হব, কথার কথা, ধরো আমার ইচ্ছা যে আমি ডাক্তার হব। এখন আমি আজকে নামাজে দোয়া করলাম যে আল্লাহ আমাকে ডাক্তার বানায়। ধরো আমি ক্লাস 9-এ পড়ি, আমি একটা বাচ্চা, আমি দোয়া করলাম আল্লাহ আমাকে ডাক্তার বানায়। ওকে, সো সেই জিনিসটা প্রসেস করতেছে আল্লাহ। এটার জন্য একটা ধাপে যেতে হবে না, আমার এসএসসি দিতে হবে, এইচএসসি দিতে হবে, মেডিকেলে পরীক্ষা দিতে হবে, চান্স পাইতে হবে, মেডিকেল পাস করতে হবে, তারপর যে বিসিএস দিতে হবে, তারপর যে আমি ডাক্তার হতে পারবো নাকি? এক একটা স্টেপ আছে না লাইফের, এই প্রত্যেকটা স্টেপ হলো এক একটা স্টেয়ার্স, ঠিক আছে? হ্যাঁ, আর এরাবিয়া বলো। স্যার মানে এই যে যারা ডক্টর হয় ও মানে ও ডক্টর হওয়ার জন্য কতটুকু যোগ্যতা লাগে, মানে পড়াশোনা কতটুকু করতে হয়? এইচএসসির পরে তুমি মেডিকেলে চান্স পেয়ে মেডিকেল পাস করলে তুমি এমবিবিএস ডাক্তার, ঠিক আছে? ওখানে কোনো ওরকম ফার্স্ট সেকেন্ড নাই, মেডিকেলে পাস অর ফেল। আচ্ছা, যে জিনিসটা আমি বোঝানোর চেষ্টা করতেছি, আমারে কোচ কামরুল হাসান স্যার এই জিনিসটা বুঝাইছিল, আমিও তোমাদের একটু বোঝানোর চেষ্টা করি। সো কোচ কামরুল হাসান স্যার একটা গল্প বলতেছিল আমাদের, আমি একটু মোটিভেট দিয়ে ক্লাস শুরু করি, ক্লাস তোমরা থেকো, মানে 9:15 ক্লাস করলো। সো কোচ কামরুল হাসান স্যার আমার একটা গল্প বলতেছিল যে আমি একটা রেস্টুরেন্টে গেছি, যে বলছে খুব খিদা লাগছে, তুমি তাড়াতাড়ি মানে খাবার দাও। কি হবে তাড়াতাড়ি? বললো স্যার চিকেন হবে, 20 মিনিট লাগবে। আচ্ছা বানাও। সো 10 মিনিট পর সে আর খিদা সহ্য করতে পারতেছে না, বলতেছে চিকেন ক্যান্সেল করো, তুমি কি দিতে পারবে আমার 10 মিনিটের মধ্যে, মানে খুব দ্রুত। বললো স্যার আমি আপনাকে ব্রেড দিতে পারবো। স্যার স্যান্ডউইচ 10 মিনিট লাগবে। সো তারা সহ্য হচ্ছে না, সে 2-3 মিনিট পরে ওই অর্ডারটাও ক্যান্সেল করে দেয়। দিয়ে সে বললো যা এক্ষুনি হবে কি? বললো স্যার বাদাম হবে। বললো আচ্ছা দাও। আচ্ছা, এখন সেটা একটা 5 স্টার হোটেল, সেই হোটেলের নিয়ম হলো যেই খাবার তারা একটা ক্লায়েন্টের জন্য বানায় সেটা তারা বিক্রি না হলে ফেলায় দেয়, মানে অন্য কাউরে দেয় না। সো প্রথম জিনিস লাইফে হলো ম্যানিফেস্ট করতে হবে। ম্যানিফেস্টটা কি? আমি কি চাই সেটা আগে আমার বুঝতে হবে, ঠিক আছে? তো যখন তুমি বলতেছো আল্লাহ আমি ডাক্তার হব, সে তো সেটার প্রসেস করতেছে, তাই না? তুমি এসএসসি দেবা, এইচএসসি দেবা, মেডিকেলে যাবা, তারপর ডাক্তার হবা। সেম ওর মধ্যে যদি তুমি টেনে উঠে আবার বলো আমি ক্রিকেট প্লেয়ার হব, তাহলে ওই খাবারের মতো আগে ডাক্তারটা ফেলাই দিতে হবে, দিয়ে আবার নতুন করে সবকিছুরে সিস্টেম করতে হবে। তো লাইফে ক্লিয়ার গোল থাকাটা খুব ইম্পর্টেন্ট। আচ্ছা, এখন কেন ক্যাডেট কলেজে তোমাদের সবাই প্রিফার করা হয়? কারণ ক্যাডেট কলেজ বাংলাদেশের মধ্যে ক্লাস 6-এ পড়া বাচ্চাদের জন্য বেস্ট একটা প্ল্যাটফর্ম, মানে যখন তুমি ক্লাস 6-7-এ উঠো এরকম টাইম থেকে তোমার বিল্ড করার একটা বেস্ট প্ল্যাটফর্ম। একটা বাচ্চা যদি ক্লাস 7 থেকে 12 সকালে প্রত্যেকদিন টাইমলি ওঠে, টাইমলি ঘুমায়, একটা কম্পিটিটিভ এনভায়রনমেন্টে থাকে, 60টা মানুষ বিভিন্ন জায়গা দিয়ে আসে, 60টা না আরো বেশি বলবো, এক একটা ব্যাচে 60 জন, তো সো ধরো 7, 8, 9, 10, 11, 12 6টা ব্যাচ, 360 জন, মানে 360টা ডিফারেন্ট কালচার, আর প্রত্যেক বছর আরো নতুন 60 জন করে করে আসে। সো এই জায়গা থেকে যখন অ্যাডজাস্ট করে একটা বাচ্চা, ক্রিকেট, ফুটবল, ভলিবল, আমরা সব ধরনের গেমস কিন্তু আজকে পাই না বাসায় থেকে। এই যে যে কম্পিটিটিভ নেচারের মধ্যে বড় হবা, এটা তোমাকে জীবনে অনেক আগায় দিবে এবং চুজ করতে হেল্প করবে। সবচেয়ে বড় অ্যাডভান্টেজ হলো ডিফেন্সটা হলো আর্লি এস্টাবলিশমেন্ট। মানে আমি যখন ইউনিভার্সিটিতে উঠছি তখন আমার ফ্রেন্ড বিএমএ তে ট্রেনিং করে, তখন সে 10 থেকে 12 হাজার টাকা বেতন পায়,
ঠিক আছে, আমি যখন ইউনিভার্সিটি শেষ করছি ততদিনে তারা ক্যাপ্টেন হয়ে গেছে। ঠিক আছে, ক্যাপ্টেন মানে একদম 9 গ্রেডের চেয়েও বেশি বেতন পায়, মানে প্রায় 40-45 এর মতো সব মিলে আসে। সো লাইফটা কত কুইক এস্টাবলিশড হয় না, আমরা এখনো শুরুই করিনি, ক্যারিয়ার ওরা কত দ্রুত শুরু করছে। ক্যারেট করে তোমার এই সুযোগগুলো দেয়, তোমার অ্যালমনাই থাকে, তুমি এখানে বিজনেস টাইকুন দেখতে পারবা, তুমি বিসি ক্যাডার দেখতে পারবা, তুমি সব ইউনিভার্সিটির মানুষ দেখতে পারবা, এমন একটা কমিউনিটিতে থাকবা যেখানে তুমি সব ধরনের টেস্ট পাবা, সব ধরনের মানুষকে দেখতে পারবে, স্পেশালি দ্য রিউনিয়ন, 2টা রিউনিয়ন পাবা তোমরা লাকি হলে। সো এই টাইমে যখন আসবে ভাইয়ারা, সাকসেসফুল হলে যে ফিলিংসটা, সেই জিনিসগুলো কিন্তু পাবা। তো সেই পর্যন্ত তো যাইতে হবে, তাই না? মানে তোমাদের লাইফের ফার্স্ট ডমিনো আমি বলবো হলো এখন ক্যাডেট কলেজে চান্স পাও, তারপর পরের ধাপে যাও। তাহলে ক্যাডেট কলেজে তো যাইতে হলে কি করতে হবে? পরিশ্রম করতে হবে। একটা জিনিস মনে রাখবা, টিচাররা সবসময় সবকিছু করতে পারে না, টিচাররা পড়াইতে পারে, কিন্তু নিজের বিষয়টা কিন্তু নিজের ঘাটতে হয়, বুঝছো? ধরো আমি কি সারাদিন জিকে পড়ি, জিকে যতটুকু তোমাদের পড়ানো লাগে ততটুকু কালেক্ট করে তোমাদের পড়ে, কিন্তু তুমি কিন্তু এগুলোর ভিতর সারাদিন থাকো, ইংরেজি হোক, বাংলা হোক, জিকে হোক, তুমি নতুন ট্রিক্স বের করতে পারবা, তুমি নতুন জিনিসপত্র বের করতে পারবা, তুমি প্রশ্নের প্যাটার্ন বের করতে পারবা পড়ে, কারণ তোমার কাজই এটা সারাদিন করা। ঠিক আছে, সো নিজেরাও, আর যেহেতু অল্প কিছু মাস আছে, একটু সিরিয়াস হও, প্রশ্ন নেও আগের বছরের, চেষ্টা করো বুঝার কেমন প্রশ্ন হয়, কি বাদ যাচ্ছে, টিচার কিছু মিস করতেছে নাকি, সেটা আমার বলো স্যার এটা মিস হচ্ছে। তুমিও যদি কিছু বাড়তি জানো আমার লেকচারের মধ্যে, সেটাও ইনক্লুড করো, হ্যাঁ স্যার আমি এটা জানি। গেছিল ওয়াইফাই গেছে। আচ্ছা, ক্লাস শুরু করার আগে সবাই এখন একটু ক্যামেরা অন করো যদি সম্ভব হয়, কারোর সমস্যা না থাকলে ক্যামেরা অন করো। আচ্ছা, সবাই চোখ বন্ধ করো, ঠিক আছে? জাস্ট ক্লোজ ইউর আইস এভরিওয়ান, রিল্যাক্স, মাথার থেকে সব টেনশন বের করে দাও। ঠিক আছে, সবাই নিজের চোখ বন্ধ করো, রিল্যাক্স, সোজা হয়ে বসো, চোখ বন্ধ করো, নিঃশ্বাস নাও, নিঃশ্বাসটা ছাড়ো, আবার নিঃশ্বাস নাও। আচ্ছা, মনে করো ক্যাডেট কলেজের রিটেন পরীক্ষা দিয়েছো, ঠিক আছে? সো রিটেন পরীক্ষাটা দিছো, দিয়ে খুব টাইট সিচুয়েশন, বাসায় এসে বলতেছো আম্মু আমি আসলে জানি না যে হবে নাকি না, রেজাল্টের আগের দিন খুব টেনশন হচ্ছে, বাসার সবাই বলতেছে বাবা তো টেনশন করো না, এটা খাও ওটা খাও, কিছু খেতে পারতেছো না, হঠাৎ করে রেজাল্ট দিল যে আপনি রিটেনে সিলেক্টেড হয়েছেন। সো হাউ ইট ফিলস, ওই মুহূর্তটা কেমন লাগে? এরপর কি হচ্ছে, সবাই কনগ্রাটস দিচ্ছে, দিয়ে বলতেছে ভাইবার জন্য পড়ো, চান্স হয়ে যাবে। সো তুমি ভাইবার জন্য আবার পড়লা, পরে কি হলো, ভাইবার দিন আসলো, খুব সুন্দর একটা ভাইবা দিলা, এবার যখন ফাইনালি তোমার ক্যাডেট কলেজ সিলেক্ট করে নিল, হাউ ইজ ইউর ফিলিংস? ধরো সে ফর এক্সাম্পল ময়মনসিংহ গার্লস ক্যাডেট হয়েছে মেয়েদের, ছেলেদের কারোর ফৌজদারহাট হয়েছে। সো ইমাজিন দ্যাট ডে, তোমার বাবা মা আসতেছে তোমার কাছে, এসে কেক কাটতেছে, বাসার সবাই খুশি হচ্ছে, মিষ্টি দিচ্ছে, আমার মেয়েটা ক্যাডেটে চান্স পেয়েছে বা আমার ছেলেটা। ইমাজিন দ্যাট ফিলিংস, বাসার সবাই বলতেছে যেগুলো তুমি ক্যাডেটে চান্স পাইছো। এরপর ক্যাডেটে গেলা, কান্নাকাটি হইলো, কান্নাকাটি করতেছো, বাসায় সবাই রেখে আসছো, আবার যখন ছুটিতে ওই খাকি পরে আসতেছো নিজের বাসায় ভ্যাকেশনে, হাউ ইট ফিলস, সবাই তাকায় আছে কাকির দিকে, কেমন লাগে ওই মুহূর্তটা যখন সবাই তাকায় আছে কাকির দিকে, ওই মেয়েটা না ক্যাডেটে পড়ে ওই বাসায়, ওই ছেলেটা না ক্যাডেটে পড়ে, হাউ ইট ফিলস। আচ্ছা, আবার দেখো লাইফ কিন্তু এরকম দু একটা ছুটিতে যাওয়ার পর আবার স্বাভাবিক হয়ে যায়, এবার তোমরা চোখ খোলো, ঠিক আছে? সো ওই মুহূর্তটারও যদি তুমি কল্পনা করো, যে মুহূর্তটায় তোমার বাবা মা খুশি হয়ে যাবে, তোমরা খুশি হয়ে যাবা, তোমার পাড়া প্রতিবেশী খুশি হয়ে যাবে, সেটার জন্য মনে করে হইলো 3-4 মাস কষ্ট করতে হবে, ঠিক আছে? যাতে সে দিনটা তোমার কাছে আসে খুব দ্রুত, তুমি সফল হও। কারণ তোমার লাইফের ফার্স্ট ডমিনো হলো এটা, যেখান থেকে শুরু হচ্ছে, এরপরে আরো অনেক ডমিনো আছে। আর যদি নাও হয়, তাও জীবন এখানে শেষ না, জীবন অনেক বড়, অনেক সুন্দর। ক্যারিয়ারের চান্স না পেলে যে মানুষের জীবন শেষ হয়ে যায় এমন না, ঠিক আছে? সো চলো আস্তে স্টাডিতে যাই, ঠিক আছে? জাস্ট ওপেন ইউর আইস, এবং নিজের, তোমরা একটা ম্যানিফেস্ট করবে আগের থেকে, আমি চান্স পাবোই। এই ম্যানিফেস্ট করে যদি তুমি আগাও, মানে পৃথিবীর সবকিছুই তো এনার্জি, এনার্জি ক্যান নট বি ডিস্ট্রয়েড, ঠিক আছে?
ইট ক্যান বি ওনলি ট্রান্সফার ফ্রম ওয়ান সোর্স টু অ্যানাদার, তাই না? এনার্জি তো ডিস্ট্রয় দিতে পারে না। তুমি যদি পজিটিভ থাকো তাহলে তোমার সাথে সবসময় পজিটিভই হবে। ওই যে বলে না, ভালো ছেলের সাথে থাকলে ভালো হয়, খারাপ ছেলের সাথে থাকলে খারাপ হয়। ঠিক বাস্তবিক পৃথিবীতে ম্যানিফেস্টেশনটা এমন। তুমি যদি আজকে থেকে বিশ্বাস করা শুরু করো, তুমি চান্স পাবা এবং সেভাবে স্যার আগাইতে থাকো, তাহলে হবেই। বুঝছো? বলো। স্যার নিজের মধ্যে না ওই কনফিডেন্সটা মাঝে মাঝে হারায় ফেলি, আর আসে না ওই ফিলিংসটা। আচ্ছা, কি কনফিডেন্স হারাইলো? এই যে আমি চান্স পাবো কি পাবো না এটা নিয়ে টেনশন করে যখন আমি ভাবি যে না আসলেই আমি পাবো না, এইভাবে কনফিডেন্টটা চলে যায়। আচ্ছা, পাবা না এটা কেন মনে হয়? আমার কাছে মনে হয় যেন আমি সবার থেকে অনেক লেটলি স্টার্ট করছি, আমার সবকিছুতেই গ্যাপ। আচ্ছা, লেট স্টার্ট করা কোনো দোষ না, অ্যাটলিস্ট ইউ হ্যাভ স্টার্টেড। এটারও অ্যাডভান্টেজ, যখন তুমি ভাবতেছো যে তুমি অন্যদের থেকে কম, তো তুমি একটু শুরু করো। তুমি নোট খাতা বানাও, 3-4টা বানায় প্রতিনিয়ত টিচারদের লেকচার যেগুলো আগের রেকর্ড আছে দেখতে পারো, তুমি নিজে গাইড খাটাইতে পারো। এটা কিন্তু তোমার আরো ভালোভাবে আগাইতে হেল্প করবে। বুঝছো? আচ্ছা, এই কনফিডেন্সটা কিন্তু খুব বেশি ইম্পর্টেন্ট। মানে আমি এই যে এই মাসের 10 তারিখে একটা রিটেন এক্সাম দিতে গেছিলাম। এটা হলো বাংলাদেশ ইনস্টিটিউট অফ মেরিন রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট। আমি একটা অক্ষরও পড়িনি। যখন আমার খালার বাসার থেকে পরীক্ষা হলে যাচ্ছি, আমি জাস্ট উবারে স্ক্রল করতেছি, চ্যাট জিপিটিতে করে করে পড়তেছি। সো আমি একটা জিনিস আগের থেকে ম্যানিফেস্ট করে রাখছিলাম যে প্রশ্ন যদি আসে রিসার্চ বেস, মানে ওই বাংলা ইংলিশ এইসব না আসে, মানে রিসার্চ বেস প্রশ্ন আসে, তাহলে আমি কাঁপাই দেবই, আমার পরীক্ষা খুব ভালো হবে। অথচ এক অক্ষর না পড়েও আমি মাথা নষ্ট পরীক্ষা দিছি। তো এই জিনিসটা খুব কাজে লাগে। তুমি যদি ম্যানিফেস্ট ঠিকভাবে করতে পারো, ঠিকভাবে বিশ্বাস করতে পারো আমার হবে, লাইফের ক্ষেত্রে এটা খুব কাজে লাগে। বুঝছো? আমি একটা পডকাস্ট দেখে এই জিনিসটা খুব ফলো করা শুরু করছি এবং খুবই হেল্পফুল। তোমার পজিটিভ থাকতেই হবে, নাহলে কিন্তু তুমি আগাইতে পারবে না। বুঝছো? নেগেটিভ হলে কিন্তু নেগেটিভ রেজাল্ট পাবা। যে জিনিসটা তুমি ভয় করবা বা বেশি টেনশন করবা, ওই জিনিসটা কিন্তু তোমার সাথে ঘটে। ঠিক আছে? সো চিন্তা ভাবনা আমাদের পজিটিভ করতে হবে। আচ্ছা, ঘুমাই গেছো নাকি সবাই? স্যার স্যার এই যে সেই খাইবার পাখতুন, এখান দিয়ে আসছিল আর্যরা। আফগানের এই খাইবার পাখতুন দিয়ে পাকিস্তান হয়ে তারপর হলো এই এশিয়া দখল করছিল ওরা। আচ্ছা, এটা কোন পর্যন্ত পড়ছিলাম রে বলো? নরগোষ্ঠী। এই দাগায়ও না, আমি এটা পছন্দ করি না। স্ক্রিনে দাগাতে নিষেধ করে। বাঙ্গালা পড়ছিলাম, বঙ্গ পড়ছিলাম, এটা এই পর্যন্ত পড়ছি। বিক্রম, এখান থেকে মনে হয় আবার শুনি না। ইয়েস স্যার। জীবনে হার না মানার, এই মকিবুল হাসান মানা করছে কিন্তু, জীবনে হার না মানার যদি তোমার মধ্যে টেন্ডেন্সি থাকে, তোমার কেউ হাঁটাইতে পারবেই না। স্ট্রং থাকতে হবে, ঠিক আছে? আমার লাইফে আমি স্যার কোনো এরকম কিছু না লিখার পারলেও, অপশন আসতেছে কেন? আমার লাইফে আমি কোনো কিছু স্যার না আবার পারলে, এরকমও মনে হয় যে আমার দ্বারা এটা আসলেই সম্ভব না। এটা মনে করলে তো তুমি আগাইতে পারবা না। তুমি একটু চিন্তা করবা। আমার যে চিন্তাটা খুব মোটিভেট করছে, তুমি দেখো, তুমি তো তাও অনলাইনে ক্লাস করতে পারতেছো। মানে এখন যদি আমি 6 এর স্টুডেন্ট হিসাব করি সারা বাংলাদেশে, যদি ধরি 15 লাখ, তোমার মতো কয়জন অ্যাক্সেস করতে পারতেছে অনলাইন ফ্যাসিলিটিস? এই রোহিত, কয়জন অ্যাক্সেস করতে পারতেছে এই ধরনের ফ্যাসিলিটিস গুলো? খুব বেশি মানুষ কিন্তু অ্যাফোর্ড করতে পারতেছে না বা এই জিনিসগুলো করতে পারতেছে না। ঠিক আছে? কিন্তু সেই জায়গায় তুমি কিন্তু সবকিছুই করতে পারতেছো। তো সেই সেন্সে এইখানে পজিটিভ থাকবা যে আমি তো অলরেডি আগানো এত হাজার মানুষের চেয়ে, আরেকটু আগাইলেই হয়ে যাবে। এইভাবে জাস্ট ম্যানিফেস্ট করো নিজের। আর আমার ফোন দিবা কোনো কিছু প্রয়োজন হবে তোমাদের, বুঝছো? ফিল ফ্রি, যেহেতু তোমাদের আর 3 মাস আছে, খুব একটা সময় নাই। বি কনফিডেন্ট। স্যার স্যার যখন কোনো মানে এই যে মেয়ে বা যেই হোক মানে যদি ক্যাডেটের চান্স পায়, তো এটা ওই ক্যাডেট ওই দিক থেকে সিলেক্ট করে দিবে যে কোন ক্যাডেটে যাবে, মানে মেয়েদের তো 3টা, নাকি নিজের ইচ্ছা মতো যাওয়া যায়? ওই অপশন দিবা, মেধা তালিকা অনুযায়ী তোমার দিবে। ইউজুয়ালি আমাদের সময় ওরাই সিলেক্ট করে দিত, এখন মনে হয় মেধা তালিকা অনুযায়ী হয়। ইয়েস স্যার। অবস্থান ভালো হলে স্যার যেটা দিবে অপশনে সেটাই হবে।
আর যদি একটু নিচের দিকে হয় তাহলে তারা স্যার যারা নিজের ইচ্ছা হাইয়েস্ট মতো পায় ওরা যাবে। তো ময়মনসিংহ হতে যায় তাই না? এটা গেলেই হইলো, ময়মনসিংহ হোক, ফেনী হোক, ওটা কোনো বিষয় না, জয়পুরহাট হোক, সব জায়গায় উন্নত, মানে গেলেই হয়। মানে তোমরা তো ওর থেকে আর বেরোবো না, ওর ভিতরেই স্যার থাকবা। আমার তো হচ্ছে টার্গেট, মানে যদি চান্স পাই, আল্লাহ যদি দেয়, চান্স পাইলে আমি ময়মনসিংহ সিলেক্ট করবো। স্যার আচ্ছা আমিও। বলো। স্যার আমি ফুলদারহাট। আচ্ছা স্যার আসো আমি আমরা পড়ায় ফিরি। আচ্ছা, বঙ্গটা কিভাবে হইলো? আচ্ছা, এই বাঙ্গালাতে একটু আসি, এখান থেকে শুরু করি। আচ্ছা, দেখো এই বাঙ্গালা বলতে হলো মুসলমান শাসনরে হাইলাইট করা হচ্ছে। শামসুদ্দিন ইলিয়াস শাহ যখন সে আসে, তখন এই যে জনপদ ছিল আমাদের, আজকে যেমন বিভাগ, তখন এগুলোর জনপদ বলতো, বিভিন্ন নাম ছিল, সেইটার নাম কি করে বাঙ্গালা রাখেন, ঠিক আছে? বা শাহী বাংলা যেই নামেই ছিল, ইলিয়াস শাহ তার নামের সাপেক্ষে এই জায়গাগুলো গড়ে। আর এই যে প্রাচীন যে জনপদটা, এগুলোর বিভিন্ন নাম দিয়ে এগুলোর একটু হালকা ব্যাখ্যায় যাব। যেমন বঙ্গতে ছিল ঢাকা, ময়মনসিংহ, ফরিদপুর, এই অঞ্চলে এটাই সবচেয়ে বড় ছিল আর কি, কারণ ঢাকা খুলনা মিলায় তো বেশ বড়। আচ্ছা, এই বঙ্গটা আবার দুই ভাগে বিভক্ত ছিল, একটা ছিল বিক্রমপুর আর একটা ছিল নাভো। পদ্মার ইলিশ খেয়েছো কে কে? স্যার জানি না স্যার, যে কোনো এখান থেকে আসলেই হলো, ইলিশ তো ইলিশই। আচ্ছা, হ্যাঁ, এরাবিয়া বলো। না স্যার, আপনি যে মানে বললেন, মানে স্যার একদম পদ্মা থেকে ধরে নিয়ে আসা ইলিশ কখনো খাইনি স্যার। আকিব সাহেব বলেন। স্যার ওই তো আপনি বললেন। আচ্ছা আচ্ছা, ও মানে যারা খাইছো তারা হাত তুলছো। এটা মানে আগে তো দুইটা ঘাট ছিল, একটা মাওয়া একটা আরিচা। তো মাওয়ায় যে হলো এই ইলিশটাকে ছেলে পেলে খেত, এখন তো হলো পদ্মা ব্রিজ হয়ে যায়, আর মানে মাওয়া ঘাটটা নাই, আর তাই আরিচাও মানুষ এখন কম ব্যবহার করে, এখনো কারণ মানুষ কালনা যায়। হয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ, এটা প্রায় স্টুডেন্টরা যায়, এটা একটা ঐতিহ্যবাহী জায়গা। ধরো প্রজেক্ট হিলসা হইলো ওই সাইডে। আচ্ছা যাই হোক, আসো স্যার, বলো। স্যার এখন কি মাওয়া ঘাটের ফেরি চলে? চলে। আচ্ছা, মুন্সিগঞ্জ, ঢাকা, ময়মনসিংহ, নারায়ণগঞ্জ, এই চারটা এলাকা এই হলো বিক্রমপুরের অধীনে ছিল আর কি, উত্তর পাড়টা আর কি পদ্মার। মুন্সিগঞ্জ তোমরা তো চেনো, নবাবের এরিয়া। ইয়েস স্যার, মুন্সিগঞ্জ আমার দাদুর বাড়ি। ঢাকা, ময়মনসিংহ, নারায়ণগঞ্জ, সেটারে বলতো বিক্রমপুর এই অঞ্চলটারে। আর গোপালবাড়েও দেখবা এইসব অঞ্চলের নাম আছে। আর নাব্য ছিল পদ্মার দক্ষিণ অঞ্চল, যেটা রাজধানী ছিল বরিশাল ওই সময়, ঠিক আছে? এটা চন্দ্রদ্বীপ নাম অনুসারে বুঝিনি। স্যার নাব্যর রাজধানী তো স্যার বরিশাল ছিল। স্যার হ্যাঁ, তাহলে নাব্য রাজধানী বিক্রমপুরের রাজধানী কোনটা ছিল? বুঝিনি। স্যার বলছি স্যার বিক্রমপুরের রাজধানী কোনটা ছিল? ও, এটা দেওয়া নাই, আমি ঠিক এটা বলতে পারবো না আপাতত যে বিক্রমপুরের রাজধানী কি ছিল। আচ্ছা, চন্দ্রদ্বীপের ঘটনা একটু ভালো করে বোঝো। যে রাজা ত্রৈলোক্য চন্দ্রের নাম অনুসারে চন্দ্রদ্বীপ নামে এই জায়গাটা পরিচিত ছিল। মানে এই নাব্য অঞ্চলেই এই যে বরিশাল যেটা ছিল রাজধানী, এটা তখন চন্দ্রদ্বীপ নামে পরিচিত ছিল। বরিশালের বিখ্যাত কিন্তু তোমার হলো পেয়ারা বাগানটা বেশ বিখ্যাত। আর বরিশাল কিন্তু প্রচুর অতিথি পরায়ণ, বুঝছো? জানো নাকি এটা? ইয়েস স্যার, বরিশালে ইলিশ। বরিশালে স্যার ইলিশ। আমরা পরীক্ষাতে থাকি। আচ্ছা, যাই হোক, বরিশালের মানুষ কিন্তু প্রচুর অতিথি আপ্যায়ন করে আর কি। তাহলে বরিশালে চলে আসবো নাকি তোমার বাসায়? স্যার আসেন। আসেন স্যার। আচ্ছা, আসতেছি। আচ্ছা, তাহলে এখনই ট্রেন বুক করেন। হ্যাঁ করতেছি, খুব শীঘ্রই এখনই বুক করতেছি, ক্লাস নিয়েই চলে আসতেছি। আচ্ছা, স্যার লঞ্চে চলে আসেন, নাইলে বাসে ডাইরেক্ট বাসে ঢুকে যেতে পারবেন স্যার, পেয়ারা বাগানে চলে আসেন। চন্দ্রদ্বীপ হলো বঙ্গের অন্তর্ভুক্ত, ঠিক আছে? এটা হলো বরিশাল, পটুয়াখালী, বাগেরহাট, খুলনা, গোপালগঞ্জ, মানে আমাদের এই দক্ষিণ অঞ্চলটা বেসিক্যালি হলো চন্দ্রদ্বীপ ছিল তখনকার। বাগেরহাট কিন্তু বাংলাদেশের প্লেন অঞ্চল, এতে কিন্তু বন্যায় কিছু হবে না, এটা কি জানো? বাগেরহাটের কিন্তু ইউজুয়ালি বন্যায় ক্ষতিগ্রস্ত হওয়ার সুযোগটা কম, এটা জানো? খবরে এখন কম স্যার আসে, কেন? ওটা প্লেন ল্যান্ড, বাংলাদেশের একমাত্র সমতল ভূমি, সবচেয়ে সমতল ভূমি। বলেন রিয়ান সাহেব। স্যার বর্তমানে কি রার মানে এদিক থেকে একটু কমে, মানে আমাদের কি যে
ও রাঢ় ইন্ডিয়া চলে গেছে, ও একটা অংশ। স্যার আপনি পেয়ারা বাগানে কত সালে গেছিলেন? বেশ আগের কথা, বরিশাল মানে। আর আমাদের ট্যুর কিন্তু খুব সারপ্রাইজিং হয়, মানে এটা ইউনিভার্সিটিতে গেলে ফিলিংস গুলো পাওয়া। ঘুমের থেকে উঠে জোর করে নিয়ে গেছে ট্যুরে, এরকম ট্যুর হয় কিন্তু আমাদের। মানে আমি যাব না, মানে ঘুমের থেকে উঠায় জোর করে নিয়ে গেছে ট্যুরে, আর যদি এইভাবে এটা যাওয়া। মেয়ে হয়তো তাইলে তো ধরে আগে পিটাইতো, বলতো যে আমার মেকআপ করার সময় দিবি না। যাবো না বলে তোর বিছনা নিয়ে যাব। হ্যাঁ হ্যাঁ তারপর উঠে ব্রাশ করে এই সকালে আমরা বের হইলাম, অনেক জায়গা ঘুরলাম, শাপলা বিল টিল মিলায় টিলায়, তারপর গেলাম বরিশাল। আর আমাদের এরকম অদ্ভুত ট্যুর হয়, আর অদ্ভুত সময় হানা দেওয়া হয় এক একজনের বাসায়, যে এই বরিশাল আসছি তোর বাসায় চলে আসলাম। আচ্ছা যাই হোক, আসো। আচ্ছা, মহাভারত তো তুমি জানো, যে যা নেই ভারতে, মানে কি যেন এরকম একটা প্রবন্ধ আছে, মানে প্রবাদ আছে না, যা আছে নেই মহাভারতে তা নেই ভারতে। মহাভারত সিরিয়ালটা কেউ দেখছো? না স্যার, আমি এইসব আর ইন্ডিয়ান সিরিয়াল দেখি না স্যার। ইয়েস ইন্ডিয়ান মুভি স্যার, না হলে ইন্ডিয়ান দেখি। সিরিয়াল মোটেও দেখি না স্যার। যাই দেখলে হোক, স্যার গান চলতে শুরু করে দেয়। জি আচ্ছা স্যার। যাই হোক, ভালো একটা চেঞ্জ। স্যার আমি তোমার একমাত্র সিআইডি দেখি। আচ্ছা স্যার গোপাল ভাঁড় দেখি। সিআইডি আবার কি? আচ্ছা, মহাভারতের যে ডিপ্লোমেসি রাজনীতির, মানে মহাভারত যদি দেখে থাকো, আমি এটা শিখার জন্য দেখছিলাম, মানে তখন জ্ঞানের ক্ষুধাটা অনেক বেশি ছিল। সো খুব ভাল লাগবে তোমার, মানে এত ডিপ্লোমেসি, মানে একটা মানুষকে ঈশ্বর বর দিছে যে তুমি, তোমার কেউ মারতে পারবে না, মারার শর্ত কি তোমার মাথা কেটে সেই মাথা তোমার বাবা থাকে যে জায়গায়, সেই জায়গায় যে পড়তে হবে। তো তারেও মারে কিভাবে প্ল্যান করে, মানে কত ধরনের কূটনীতি আছে, প্রত্যেকটা জিনিস পাবা কৌশলগুলো মহাভারতে খুব বেশি পাবা। মহাভারতের বইটা কি রকমারি.com-এ পাওয়া যাবে? তো বই দেখে মজা পাবা না, বই পড়ে মজা পাবা না, কারণ তুমি এই বইয়ে খুব একটা মজা পাবা না, মানে সাধু ভাষা তো। তোমরা ওই কাজ করবা কি, এটা সিরিয়াল দেখতে পারো এপিসোড করে, ওতে আচ্ছা, খুব মজা সিরিয়াল পাবো। দেখার কথা বললেন। আর সিরিয়াল ভালো লাগে না, অন্যভাবে দেখতে পারি। মানে এগুলোর উপরে অনেক ফিল্ম হয়েছে, ইয়ে হয়েছে, সেখান থেকে জি দেখতে স্যার, পারো। ফিল্মের তবে থেকে এটা, একটু তাহলে দেখা যায়। এইটার এর একটা ফিল্ম ইম্পর্টেন্ট, মানে তোমাদের পরীক্ষায় আসবে না, সো এটা নিয়ে এত এক্সাইটেড হওয়া লাগবে না, এটা পরে এমনি ইন্টারেস্ট থাকলে পরে দেখো। আচ্ছা, এই অঞ্চলগুলোর নাম এগুলো কিন্তু মহাভারতেও পাওয়া গেছে, ঠিক আছে? মহাভারত লিখছে কে? আমি তো না স্যার। বাল্মীকি লিখছে, কে স্যার লিখছে? বাল্মীকি নাম। স্যার মহাভারত কি স্যার সত্য কাহিনী নাকি স্যার মিথ্যা? এখন এটা ধরো এক একজনের ফিলোসফি এক এক ধরনের, কেউ বলে সত্যি, কেউ বলে সত্যি না। তো স্যার মিথ্যা। তো আমি নিউট্রাল পার্সপেক্টিভ থেকে আপাতত এটাই বলতে পারি, ঠিক আছে? স্যার হিন্দুদের সবকিছু বানান, ভারতের যেগুলো হিন্দু আছে সবকিছু বানিয়ে দেয়। আচ্ছা, এটা কেমন ধরনের কথা বললা তুমি? আচ্ছা, আমরা এই রিলিজিয়ন নিয়ে কোনো কথা বলবো না, অবশ্যই প্রত্যেকের রিলিজিয়নের রেসপেক্ট দিতে হবে। স্যার এবং নাম্বার 2, নো পলিটিক্যাল টকস ইন দ্য ক্লাস। কোনো পলিটিক্স বা ধর্ম নিয়ে কথা বলা লাগবে না, প্রত্যেকের ধর্মই প্রত্যেকের সম্মান ইয়েস করতে হবে, স্যার, ঠিক আছে? সেটাই। আচ্ছা, বঙ্গ বাঙালির পরিচয়। আচ্ছা, ঋগ্বেদের এগুলো তো পড়াইছি। বেদ হলো সনাতন ধর্মের অনুসারীদের হলো ধর্মগ্রন্থ, ঠিক আছে? ঋগ্বেদ, সামবেদ, এরকম 4 ধরনের বেদ আছে। অন্য বিশ্বাস আছে নাকি? জি ও এটা স্যার। আগে। আর বেদ বেদ, কি? বেদ কয়টা তোমাদের? 4টি। 4টা। ঋগ্বেদ, সামবেদ, আর 2টা কি জন্য? যজুর্বেদ, অথর্ববেদ। যুদ। এই বেদগুলো মানে আমাদের যেমন কোরআন পবিত্র গ্রন্থ, তো সনাতন ধর্মের অনুসারী যারা, তাদের হলো বেদ রে বলে হলো পবিত্র গ্রন্থ আর কি। তাদের তাদের হলো 4টা আর কি পবিত্র গ্রন্থ, তার মধ্যে ঋগ্বেদ হলো একটা, ঠিক আছে? স্যার তাহলে গীতা কি? আচ্ছা, এইটাকে ধরা হয় হলো ঐশ্বরিক শক্তি নাই, মানে ওইটা লিখা হয়েছে মানে ঈশ্বরের কথা, কিন্তু ওর মানে লিখছে মানুষ, এরকম ধরা হয়। বাট বেদটা হলো একদম ঈশ্বরের শক্তি আছে, এরকম ধরা হয় আর কি। মানে আমাদের একটা ফ্রেন্ড ছিল, ও পুরোহিত আর কি, ওর কাছ থেকে আমি এটার ব্যাখ্যা একবার শুনছিলাম, তো সেই পার্সপেক্টিভে বললাম আর কি। ঐশ্বরিক শক্তি আর কি এটার মধ্যে আছে, ওইটার মধ্যে নাই, এরকমই আর কি তারা ধারণা করে আর কি, ঠিক আছে? আচ্ছা, এই ঋগ্বেদেও
বঙ্গ শব্দের আর কি সবকিছু উল্লেখ পাওয়া যায়। আচ্ছা, এখন তোমরা বলতে পারো যে স্যার আপনি এত কিছু জানেন কিভাবে? আমার ধর্ম আর রাজনীতি নিয়ে খুব ইন্টারেস্ট, তো আমি এগুলো নিয়ে খুব চর্চা করি আর কি, ধর্ম আপনি রাজনীতি। পলিটিক্স সায়েন্স নিয়েছেন? না, আমি পলিটিক্যাল সায়েন্সের স্টুডেন্ট না, বাট আমার পলিটিক্স আর ধর্ম নিয়ে খুব ইন্টারেস্ট, মানে জানার ইন্টারেস্ট। তো এই কারণে এগুলো আমি সবকিছু চর্চা করছি মোটামুটি। আর তোমরা যদি বিসিএস এর জন্য বাংলা সাহিত্য পড়ো, অটোমেটিক তুমি অনেক হিন্দু মানে সনাতন ধর্মের কালচারটা জেনে যাও। ম্যাক্সিমাম বাংলা সাহিত্যই তোমার দেব দেবীদের নিয়েই বেশি লেখালেখি, ঠিক আছে? স্যার মানে ডিপ যেটা বাংলা সাহিত্য। আচ্ছা, কালিদাসের গ্রন্থ বঙ্গ অঞ্চলে উল্লেখ পাওয়া যায়। মহাকবি কালিদাস, ইনারে তো চিনো তোমরা মনে হয় না? ইনার গ্রন্থ আমরা বঙ্গের কথা পাই। ভাষার কবি ছিলেন। হ্যাঁ, হ্যাঁ। ও, সংস্কৃতি কিন্তু মেইন ভাষা, মানে বেদের ভাষাটাও কিন্তু সংস্কৃত, তাই না? অন্য জি স্যার, সেটা বাংলায় পরে করা হয়েছে। পরে এটা চেঞ্জ করা হয়েছে। স্যার, বলো। স্যার এই ভাষাটা কি মানে অন্যরকম নাকি স্যার, এই যে সংস্কৃত ভাষাটা? তোমার যেমন বাংলা ভাষা, আরেকজনের আরবি ভাষা, তো সংস্কৃত এরকম একটা ভাষা আর কি, ঠিক আছে? 8-10টা ভাষার মতো সেও একটা ভাষা আর কি। যেমন তোমার তুমি যদি বাইবেলে যাও, ধরো স্যার ওই মানে সাধু ভাষার একটু ত্রিপিটকে, করে উন্নত ভার্সন। হ্যাঁ হ্যাঁ, সাধু ভাষার উন্নত ভাষা, ত্রিপিটকে যাও, এগুলো কিন্তু সব হিব্রু ভাষায় লেখা। মানে ইসরায়েলের যে ভাষাটা, এটা কিন্তু হিব্রু। এই ভাষায় কিন্তু তোমার বাইবেল লেখা, অরিজিনাল বাইবেল যেটা অ্যামেন্ডমেন্ট না হওয়ার আগ পর্যন্ত। সেম ইট গোস ফর আদার। তো এক একটা ধর্মীয় গ্রন্থ এক একটা ভাষায় লেখা, এবং অধিকাংশ জিনিসই মধ্যপ্রাচ্যে বিস্তার পাইছে। সনাতন ধর্মটা এইদিকে বিস্তার পাইছে বেশি, শ্রীলঙ্কা আর এই মানে আমাদের এই এশীয় অঞ্চলে। বাট বাকি অধিকাংশ ধর্মই স্যার, তোমার বিস্তার পাইছে মধ্যপ্রাচ্যে। হ্যাঁ, বল। স্যার ইসরায়েলের ভাষাটার নাম কি বললেন? হিব্রু, হিব্রু। স্যার এর মানে হলো আমাদের মানে আমাদের কোরআন যেমন মানে আরবি ভাষায় লেখা, তেমন ওদের বাইবেল, তারপরে বেদ, এইসব আলাদা আলাদা এক একটা ভাষায় লেখা। হ্যাঁ হ্যাঁ, বেদ লেখা সংস্কৃত ভাষায়, বাইবেল লেখা হিব্রু ভাষায়, প্লাস ইহুদিদের যেটা ওটাকে বলে ট্রিপিটক, খুব সম্ভবত ট্রিপিটক বলে, এটাও হ্যাঁ তোমার হলো কয়টা ধর্ম বাইবেল আছে? কি ত্রিপিটক তো বুদ্ধ মনে হয়। আচ্ছা, আমার একটু ভুল হইতে পারে। ইহুদিদের যে ধর্মগ্রন্থ ওটা হলো হিব্রুতে লেখা। বলো রিয়ান। খ্রিস্টানদের মানে কিসে লেখা, ওই যে বাইবেল? বলো। মানে বাইবেল হাত, কিসে লেখা? বুঝিনি। বাইবেল আপনার কোন ভাষা দিয়ে লেখা? বললামই তো হিব্রু ভাষায় লেখা। ও স্যার মানে আমাদের ইনজিল কিতাবটা হিব্রু ভাষায় লেখা। মেজরিটি হিব্রু ভাষায় লেখা, কারণ মধ্যপ্রাচ্য ওই ইসরায়েল থেকেই ধর্ম প্রচার গুলো বেশি হয়েছে, ওইদিকে সৌদি, ইয়েমেন, ইরাক, ইরান, ইসরায়েল, এই মধ্যপ্রাচ্যের থেকেই ধর্ম প্রচারটা, মানে ইসলাম ধর্ম বলো বা খ্রিস্টান ধর্ম বলো বা ইহুদি ধর্ম বলো, এগুলো ওইখান থেকেই বেশিরভাগ প্রচারণা হয়েছে। অধিকাংশ নবী রাসূল আসছে ওই দিক থেকে। আর কি বলে এটা, মসজিদুল আলাস্কা যেটা আছে, এটাও তো সুলাইমান রাদিয়াল্লাহু তাআলা আনহু তৈরি করা আর কি, জিনদের দিয়ে তৈরি করাইছিল, যেটা নিয়ে আজকে প্যালেস্টাইনে মেইন যুদ্ধটা হচ্ছে। যে ওরাও বলে আমরা এইটা চাই, ওরাও জেরুজালেম চাই, তো এটা নিয়ে মেইনলি যুদ্ধগুলো হয়েছে আর কি। ওদের কি যেন একটা লাল গরু আছে মসজিদ আল আকসার নিচে। এখন তো রাখছে অনেক কিছু, কারণ বেসিক্যালি মসজিদুল আকসা এখন হলো ইসরায়েলের দখলে। আর এটা আমি আর ক্রেডিট দেবো ইহুদিরা মনে ইসরায়েলের। করো ওইটা ওদের ঈশ্বরের জায়গা, ওইখানে ওদের ঈশ্বর বাস করে। আর মুসলিমরা মনে করো ওইখানে হচ্ছে কিয়ামতের ময়দান, ওইখানেই বিচার হবে। স্যার পৃথিবীতে মোট কয়টা ধর্ম আছে? 4,500-এর উপরে ধর্ম। স্যার এত ধর্ম? এর মধ্যে আমরা শুধু 5-6টাই জানি। আফ্রিকায় ট্রাইবাল ধর্মেরই তো অভাব নাই। আফ্রিকা, ইন্ডিয়ায় যে পরিমাণ ট্রাইবাল ধর্ম আছে, এক ওগুলা একটা ট্রাইব এক একটা জিনিসে বিশ্বাস স্যার করে। ওইগুলোকে আলাদা আলাদা ধর্ম গোনা হয়? হ্যাঁ, আমি মনে করি বংশ গোনা হয়। ট্রাইবদেরও ধর্ম কিন্তু আলাদা। হ্যাঁ, রিয়ান স্যার বলো। কি? স্যার আপনার বাইবেল আর জেউইশ বাইবেলের মধ্যে স্যার বলো।
স্যার অনেকে যে কিছু কিছু অন্য ধর্মের মানুষ আছে না, পাথর সাজায় সাজায় যে প্রে করে, ওইটা কোন ধর্ম? আমি সঠিক বুদ্ধ। বলতে পারবো না বাবা। না 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 স্যার ইহুদি। নো নো স্যার ওরা পাথরের ভিতরে ওদের উইশটা লিখে তারপরে না ঝুঁকে না, ঝুঁকে এভাবে না প্রার্থনা করে। স্যার। এগুলো তো মডার্ন অ্যামেন্ডমেন্ট, এগুলো স্যার হয়তো বা ধর্ম। একটা পাথরের উপর আরেকটা পাথর রাইখা তারপরে মনে হয় কিছু হ্যাঁ, একটা এইভাবে তোমরা একটা এইভাবে জিনিস জানো? অনেকগুলা পাথর সাজায় রেখা প্রে হ্যাঁ। করে, তো ওই প্রেটা নাকি মানে কবুল হয়ে যায়। আচ্ছা, ইব্রাহিম আলাইহিস সালাম ছিল না, তো উনি কিন্তু 3 জাতিরই পিতা, ইহুদি, খ্রিস্টান এবং মুসলমান, মানে ওনার বংশধর থেকে এই 3 ধর্ম আসছে, ইহুদি, খ্রিস্টান এবং মুসলিম ধর্ম, যেটা ইসলাম ধর্ম, যেটা তিনটার প্রচারণা কিন্তু ইব্রাহিম আলাইহিস সালাম থেকে হয়েছে। আচ্ছা ঠিক আছে, আমরা একটু ডাইভার্ট আমরা লেকচারে ফিরি। আচ্ছা, বর্তমানে বাংলাদেশের পূর্ব দক্ষিণ পূর্ব দিকে বাস করা হলো বঙ্গ নামের এক জাতি, হতে বঙ্গ নামের উদ্ভব হয়েছে। মানে বাংলাদেশের পূর্ব দিকটা কোন দিক বলো তো? স্যার যেদিকে বলে নাকি সূর্য আকিব সাহেব বল, শিওর? স্যার স্যার পৃথিবীর সবচাইতে বেশি ইয়া ধর্মের খ্রিস্টান ধর্মের অনুসারী বেশি না? হ্যাঁ। আচ্ছা, বলতেছে কি বাংলাদেশের যে পূর্ব এবং দক্ষিণ পূর্ব যে দিক, এখানে বঙ্গ নামের একটা জাতি হতে আমাদের বঙ্গ নামটাও উদ্ভব হয়েছিল। ঠিক আছে, এটা হলো গঙ্গা। একটা ইন্টারেস্টিং বিষয় জানো, গঙ্গার পানি কিন্তু সত্যি পৃথিবীর ওয়ান অফ দ্য পরিষ্কার পানি। ইয়েস স্যার। আচ্ছা, এই গঙ্গা ও মানে ভাগীরথীর এর মাঝের অঞ্চল বঙ্গ নামে প্রমাণিত হয়। আচ্ছা, এটা পরিষ্কার কেন জানো? সাইন্টিফিক কারণ জানো কেন এত পরিষ্কার? নো স্যার। নো স্যার। আচ্ছা, সাইন্টিফিক কারণ হলো এখানে সবচেয়ে বেশি ফ্লো ওয়াটারের, মানে পানিতে তুমি যতই ময়লা ফেলো, পানির সমস্যা হবে না যদি পানির ফ্লো থাকে। তো এই কারণেই বলে যে ন্যাচারাল পানিরা কখনো বাধা দিতে হয় না, বা কখনো এই যে বাঁধ ক্রিয়েট করি এগুলো করা উচিত। টোটালি যদি সারা পৃথিবী বাঁধ ক্রিয়েট না করতো তাহলে পানির সংকট কখনো পড়তো না। পানিরা বাধা দিলেই পানি তার ফ্লো হারায়। আচ্ছা, স্যার এই যে পাল বংশের হ্যাঁ বলো। স্যার বঙ্গ মানে এটা কি শুধু ভারতে আছে, বাংলাদেশে কোনো ইসে নাই? আছে তো, এই যে খুলনা আমাদের মানে উত্তর দক্ষিণ অঞ্চলের কিছু পার্ট আছে, মানে এই যে দক্ষিণ পূর্ব, এটা তো পশ্চিম, এটা হলো আমাদের পূর্ব। এই পূর্ব দক্ষিণ মানে এইখানের অঞ্চলগুলো, হ্যাঁ মেজরিটি হরিকেল না, ঠিক আছে, ইন্ডিয়া পড়ছে। একাদশ শতকের শেষের দিকে পাল বংশ যারা ছিল এরা বঙ্গরে আবার দুই ভাগে ভাগ করে, একটার নাম রাখে উত্তর, একটার নাম রাখে দক্ষিণ। বঙ্গ থেকে বাঙালি জাতির উৎপত্তি ঘটেছিল। ঠিক আছে, এখান থেকে আমরা সব উৎপত্তি হয়েছিল। পদ্মা ছিল উত্তর অঞ্চলের উত্তর সীমা, দক্ষিণের বদ্বীপ অঞ্চলে ছিল হলো দক্ষিণবঙ্গ। বদ্বীপ কেন বলা হয় বাংলাদেশে বলতো? স্যার স্যার এটি বাংলাদেশের প্রবল 3 দিকে দ্বীপ পানি স্যার। এবং পানি, একদিকে স্থল। এই কারণে বদ্বীপ বলে। সরি স্যার উল্টা হয়ে গেল। না স্যার নাকি প্রবল দ্বীপ বলে এরকম। বয়ের মতো আকৃতি হয়ে যায় নাকি দেখো তো? জি স্যার। আচ্ছা চলো, তোমাদের একটা হোমওয়ার্ক দিই, আমরা হোমওয়ার্ক দিতে অনেকদিন ধরে বলতেছি। আচ্ছা, প্রশ্নটা তোমরা লিখে নাও। আচ্ছা আচ্ছা, প্রশ্ন আমি মুখে বলি, লিখে নাও। বাংলাদেশকে বদ্বীপ অঞ্চল কেন বলা হয়? এটা আমার কালকে উত্তর দিবা তোমরা নেক্সট ক্লাসে। নাইস। এখন বদ্বীপ। বলবো স্যার, এখন বলবো? বলো। না এখন না, এখন না, এটা পরের দিন শুনো। আচ্ছা, এখানে মোটামুটি বঙ্গর বিভিন্ন স্যার বিষয় প্রশ্নটা নিয়ে একটু আলোচনা। বলবেন? বাংলাদেশে কেন বদ্বীপ বলা হয়? আচ্ছা, এবার দেখো পরবর্তীকালে কারা আসলো, কেশব সেন, বিষ্ণুরূপ সেন, এরা আবার কি করলো, এই বঙ্গরে দুই ভাগে ভাগ করলো। এবার নাম আলাদা করলো, একটা করলো বিক্রমপুর আর একটা করলো নাব্য। তো বিক্রমপুর আর নাব্য নাম হওয়ার আগে এর আগের নাম ছিল কি, উত্তর আর দক্ষিণ। উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গ, ওই জিনিসের নাম করলো বিক্রমপুর আর অপরটির নাম করলো নাব্য, মানে গভর্নমেন্ট চেঞ্জ, তাই নাম চেঞ্জ। আচ্ছা, এবার আসি প্রাচীন শিলালিপিতে বিক্রমপুর ও নাব্য নামে বঙ্গের দুটি অঞ্চলের নাম পাওয়া গেছে। আচ্ছা, বর্তমানে বিক্রমপুরের পরগনা ও তার সাথে আধুনিক ইদিলপুর পরগনার কিয়দংশ নিয়েছিল বিক্রমপুর। নাব্য
বলে বর্তমান কোনো জায়গার অস্তিত্ব নাই। ধারণা করা হয় ফরিদপুর, বরিশাল, পটুয়াখালীর নিম্ন জলাভূমিতে এই নাব্য অঞ্চলের অন্তর্ভুক্ত ছিল, মানে ডুবে গেছে এখন, তাই ধরা হয়। বুঝছো? আচ্ছা, স্যার একটা প্রশ্ন করতে পারি? করেন। স্যার বাংলাদেশের নাম যে নদী মাতৃক, মানে কি যেন, রিভার অফ, কি যেন বলে, দ্য কান্ট্রি অফ রিভার বলে না? হ্যাঁ, কারণ আমাদের 700টা নদী, তাই। একটু এই যে কনফিউশন হয়ে গেছে। হুম, নদীমাতৃক দেশ না, প্রায় 700 নদী। আচ্ছা, গৌর অঞ্চলটা হলো এই যে, হ্যাঁ বলো। স্যার কালকে কি আমাদের বন্ধ থাকবে না খোলা থাকবে? আমি এখনো বুঝিনি আসলে বাবা। মানে স্যার কালকে না সব জায়গায় স্যার বন্ধ দিয়ে দিচ্ছে, স্যার আমাদের ক্লাস কি হবে নাকি না এটা। ও, তুমি এটা ম্যানেজমেন্টে জিজ্ঞেস করো, এটা আমি সঠিক জানি না বাবা। তবে সরকারি ছুটি হলে ইউজুয়ালি বন্ধ থাকে, তাও তুমি ম্যানেজমেন্টে শুনে নিবে। শরীফুল স্যার জিজ্ঞেস স্যার করো, বলো। স্যার আপনি বললেন স্যার যদি বাংলাদেশের বন্ধ নদীর হইতে সংখ্যা পারে 7টি, তারপরে স্যার কত? স্যার এখানে আমি পড়ছি তো স্যার 1415টি। তাহলে 1415টি আমরা পড়তাম, আমরা ছোটবেলায় পড়ছিলাম প্রায় 700টি। আর ইউ শিওর? তুমি আমার সোর্সটা দিও তো 1000-এর। আমি পড়ছি আজীবন স্যার 700। আমার একটা চিঠি লেখা আছে। আচ্ছা, গুগল করে আমি দেখে নিব। মাহমুদুল্লাহ ওকে বলো। স্যার। আমি 700ই পড়ছি ছোটবেলাতে। কি বলো? স্যার আমি তো 700 পড়ছি ইঞ্জিন বুঝিনি। মানে স্যার আমাদের এখানে যে স্যার মানে তেল দিয়ে যে ইঞ্জিনটা চলে স্যার, ওটা চলে কিভাবে তেলের মাধ্যমে? এটা কিভাবে রিলেভেন্ট আমার একটু বলো তো। এই যে আজকে যে পড়াচ্ছি গৌরপুঞ্জ, এটার সাথে ইঞ্জিন তেল দিয়ে চলে কিভাবে, এটা কিভাবে রিলেভেন্ট? তাড়াতাড়ি পড়া। মানে স্যার তার মানে মাহমুদের একটা কনফিউশন হয়ে গেছে, গৌর অর্থ আবার তেল নাকি। আচ্ছা, শোনো, গৌড়ের প্রথম ধারণা পাওয়া যায় পাণিনির গ্রন্থে। ঠিক আছে, পাণিনি একজন, এই পাণিনির যে গ্রন্থ ছিল, একজন লেখক, সেখানে প্রথম হলো এই গৌড় সম্পর্কে জানতে পারে মানুষ। এই যে চাঁপাইনবাবগঞ্জ, বর্ধমান, নদিয়া, মুর্শিদাবাদ এই অঞ্চল নিয়ে ছিল গৌড়। এর রাজধানী ছিল কর্ণ সুবর্ণ আর মুর্শিদাবাদ। তার মানে পানি মুন্সিগঞ্জের নিন নাকি পানি? পাণিনি পানি নিন। আছে এরকম লেখক, সার্চ করো, আমিও পড়ছি, বাট ডিটেলস ঘটনা মনে নেই। আচ্ছা, এটা হলো দ্বিতীয় স্বাধীন রাজ্য ছিল আর কি, স্যার প্রত্যেকের। বলো। স্যার আমার একটা কোশ্চেন আছে। টপিক রিলেটেড না হলে আমার প্রশ্ন নেব না, এরকম হলে শেষ করতে পারবো না। না স্যার, বলো কি। স্যার এটা হচ্ছে এই টপিক রিলেটেড না, বাট এরকমই মানে কিভাবে শুরু হয়েছে সেটা। পৃথিবী কিভাবে শুরু হয়েছে, কিন্তু এটা তো লাগবে না, নাহলে পড়াইতাম। তাহলে স্যার বলছে যে এই যে বংশগুলা যে শুরু হয়েছে সেটা রিলেটেড। বংশগুলোর শুরু কেমন জানো? আজকে তুমি যে যদি বাংলাদেশটা দখল করে নাও, দখল করে 10-15 বছর রাজ করতে পারো, তাহলে তোমার বংশ দাঁড়াই গেল। এই তো সিস্টেম। স্যার আমার কোশ্চেন হচ্ছে যে পাল বংশ আছে না স্যার, আমাদের বইতে দেওয়া আছে যে পাল বংশের শুরু করছিল গোপাল। এখন আমার কনফিউজড, ওই যে আমরা যে গোপাল বলতে কি সেই গোপাল নাকি অন্য হ্যাঁ কোনো হ্যাঁ, গোপাল? সেই গোপাল চালু করছিল। স্যার আরে আমার না, বলা এখন চলতেছে সেই গোপাল। আচ্ছা শোনো, এগুলো তোমাদের স্কিপ করো, এগুলো বাড়তি অ্যাড করছি, এগুলো দরকার নেই। জাস্ট বেসিক্যালি তোমরা নামগুলো জানো, এগুলো অনেক হাই লেভেল, মানে বিসিএস নোটের এন্টার করছি তো বেশি কঠিন হয়ে গেছে ওগুলো। জাস্ট তোমরা জায়গাগুলো জেনে দাও। পুন্ড্র হলো বগুড়া, মহাস্থানগড়, রাজশাহী, রংপুর, দিনাজপুর এইসব অঞ্চল নিয়ে ছিল হলো পুন্ড্র। বাংলাদেশের সবচেয়ে প্রাচীন, মানে সবচেয়ে পুরনো ছিল এই জনপদটা। এর রাজধানী ছিল পুন্ড্রনগর, মানে বর্তমানে মহাস্থানগড় যেটা। ঠিক আছে, এবং এটা বেশ সমৃদ্ধ জনপদ ছিল, মানে পয়সা ছিল এদের বেশ। আচ্ছা, প্রাচীন বাংলার জনপদগুলোর মধ্যে অন্যতম গুরুত্বপূর্ণ হলো এই পুন্ড্র। বলা হয় যে পুন্ড্র বলে এক জাতি এই জনপদ গড়ে তুলেছিল। বৈদিক সাহিত্য ও মহাভারতে এই জাতির কথা উল্লেখ আছে। পুন্ড্রদের রাজ্যের রাজধানীর নাম ছিল পুন্ড্রনগর, পরবর্তীতে এর নাম হয় মস্তানগড়। সম্ভবত মৌর্য সম্রাট অশোকের রাজত্বকালে প্রাচীন পুন্ড্র রাজ্য স্বাধীন সত্তা হারায়। ঠিক আছে, মানে অশোক সে হলো হারাইছিল এদের, তাই ধরা হয় আর কি, মৌর্য সম্রাট অশোক। আচ্ছা, সমৃদ্ধ বাড়ার সঙ্গে সঙ্গে পঞ্চম এবং ষষ্ঠ শতকে তা পুনর্বর্ধনে রূপান্তরিত হয়েছে।
যে সময়কালে পুনর্বর্ধন, বগুড়া, দিনাজপুর ও রাজশাহী জেলা জুড়ে বিস্তৃত ছিল। আচ্ছা শোনো, এই স্লাইডটা অনেক কঠিন, এটা বেসিক্যালি জানানোর জন্য দিছিলাম। তোমরা জাস্ট প্রত্যেকটা জনপদ, ওইখানে আগে নাম কি ছিল, রাজধানী কি ছিল, এগুলো মনে রাখবা, এত ডিটেলস লাগবে না, ঠিক আছে? তাহলে স্কিপ করে যাই। আমি যেখানে বসবাস করছি সেই জায়গাটা তাহলে পুন্ড্র। হ্যাঁ, এবং মানে সমৃদ্ধ জনপদ ছিল। আচ্ছা, বর্তমানে পশ্চিমবঙ্গের বর্ধমান জেলার দক্ষিণ অংশ ছিল রাঢ়, মানে কলকাতার মধ্যে পড়ে গেছে, ঠিক আছে? ভাগীরথী নদীর পশ্চিম তীরে হলো এইটা, রাজধানী কটিবর্ষ। আর রাঢ়র আরেক নাম ছিল সুখ, কারণ রাঢ়টা ছোট ছিল তুলনামূলক, তাই এটার আরেকটা নাম রাখা হয়েছিল সূক্ষ্ম। আচ্ছা, সমতট কোন দিকের অঞ্চল? এটা হলো কুমিল্লা, নোয়াখালী ও ত্রিপুরা অঞ্চল। এখানে হালকা একটু ইন্ডিয়া পড়ছে, কিন্তু কুমিল্লা, নোয়াখালী এই জায়গাগুলো এর মধ্যে ইনক্লুডেড আছে। গঙ্গা ভাগীরথীর পূর্ব তীরের থেকে মেঘনার মোহনা পর্যন্ত হলো এই সমতট। রাজধানী ছিল কুমিল্লার থেকে 12 মাইল পশ্চিমে বড় কামতা বা রোহিতগিরি। আচ্ছা, স্যার আমাদের হরিকেল কোনখানে পড়ছিল, কোথায় পড়ছিল? বুঝিনি। স্যার আমাদের খুলনা অঞ্চলটা কোথায় পড়ছিল? এই তো বঙ্গতে পড়ছিল এই যে। আচ্ছা, হরিকেল কি? এই যে কুমিল্লা। হরিকেল এই যে পড়তেছো, দেখো কুমিল্লা তো আগেরটাই বললাম, এই হরিকেল যে এটা। কি মানে আপনার কোন একটা এই যার বংশে বা নাকি জায়গার নাম, নাকি ওই হরিকেল যে ছিল পুরা চট্টগ্রাম, সিলেট এই অঞ্চলটা নিয়ে, যে সবুজ যে রং করা, এই পুরো হরিকেল অঞ্চলটা নাম ছিল থেকে নাম হরিকেল। এখানে এই যে হেরিকেল বেশি হেরিকেল বেশি আপনার প্রয়োজনীয় এর জন্য। এর আচ্ছা, মুখে এটা হলো গেছে কোথায় পার্বত্য, পার্বত্য সিলেট, চট্টগ্রাম, পার্বত্য চট্টগ্রাম। আচ্ছা বলো তো, পার্বত্য চট্টগ্রাম আর চট্টগ্রাম এই দুটোর মধ্যে পার্থক্য কি? এটা হলো মানে একটা পাহাড়ের পাহাড়ের অঞ্চলের ভিতরে এখানে একটা এমনি চট্টগ্রাম। একটা হলো পাহাড়ের অঞ্চল, একটা হলো সিটিটা, ঠিক আছে? জি স্যার। পার্বত্য সিলেট মানে যেটুকু অঞ্চলের পাহাড় আছে। স্যার সিলেটের যে অঞ্চলে পাহাড় আছে সেটা। এক্স্যাক্টলি। সমতট ও হরিকেল ভ্রমণ করে হিউয়েন সাং, চায়নার একজন দার্শনিক। হ্যাঁ, হিউয়েন এটা সাং, স্যার চায়নার এটা বইও আছে। পরিব্রাজক। বুঝিনি। স্যার ইনি চায়নার পরিদর্শক না? হ্যাঁ হ্যাঁ, ইনি ঘুরতে আসছিল এই হরিকেল এবং সমতটে। তো সপ্তম জি স্যার শতকে পড়েছি, সমাজ বইয়ে পড়েছি না সম্পর্কে। তার লেখা বইতে এগুলো পাওয়া গেছে। এখানে আবার পতাকা লাগাইছে। আচ্ছা, এবার আসো বরেন্দ্র। বরেন্দ্র হলো রাজশাহী বিভাগের উত্তর পশ্চিম অংশ, বগুড়ার পশ্চিম অংশ, রংপুর ও দিনাজপুরের কিছু অংশ মিলে নাম ছিল বরেন্দ্র। এটা হলো গঙ্গা ও করতোয়ার মধ্যবর্তী অঞ্চল। অংশ ছিল হলো পুন্ড্রের শক্ত মাটির জনপদ। রাজশাহীর মাটি কিসের জন্য ভালো? স্যার শক্ত স্যার। আম জাম কাঁঠাল লিচু নাকি? স্যার শ্রীহট্ট, সিলেটের শ্রীহট্ট বলা হয় তো আগে, জানো এটা? ও স্যার। তাম্রলিপ্ত, কেন বলা? মানে ওইটা নাম ছিল, ওইখান থেকে সময়ের সাথে সাথে এটা সিলেট হয়ে গেছে। আচ্ছা, তাম্রলিপ্ত হরিকেলের উত্তরে অবস্থিত ছিল তাম্রলিপ্ত জনপদ, বর্তমানে মেদিনীপুর জেলার তমলুকুই ছিল হলো তাম্রলিপ্তের প্রাণকেন্দ্র। আচ্ছা, প্রাচীনকালে এই তাম্রলিপ্ত হলো নৌ বাণিজ্যের কেন্দ্র ছিল, মানে তোমার হলো পোর্ট অঞ্চলটারে বুঝাচ্ছে। আচ্ছা, এটা হলো পিটুয়ে একাডেমি, ওদের ক্রেডিট আছে, ওদের এখান থেকে স্লাইডের বেশি অংশ নেওয়া হয়েছে। আচ্ছা, এটা মোটামুটি বাংলার জনপদ গুলো পড়াইছিলাম। এগুলো খুবই বোরিং লাগছে না এটা? মানে জনপদটা খুব বোরিং না? ও স্যার জি ইংরেজি স্যার। আমার কাছে বোরিং লাগে, জানি না তোমার কাছে কেমন লাগে। স্যার আমার কাছে স্যার ইন্টারেস্টিং স্যার। স্যার ওটাও ভালো না। খুবই বিরক্তিকর লাগে আমার কাছে। স্যার ইতিহাস পড়তে পড়তেই বিরক্ত লাগে। স্যার না, ইতিহাস পড়তে গেলে যুদ্ধের না স্যার ইতিহাসগুলো পড়লে ইতিহাস ঘুম আসে। পড়তে স্যার মজাই লাগে, ইন্টারেস্টিং, বাট এইগুলো পড়তে একটু গোটাই লাগে। ইয়েস স্যার, ইতিহাস অনেক স্যার interesting। আমার ওই experience
স্যার ইতিহাস পড়তে ভালো লাগে কিন্তু একটু এটা যদি যুদ্ধের হয় তাহলে অনেক ইন্টারেস্ট আছে। ভালো লাগে স্যার মানে যে এবার অন্য কোনো যুদ্ধ সম্পর্কে করতে ইচ্ছে করে। স্যার আজকে আর কি পড়াবেন? স্যার চলো স্যার চলো কপি পড়ি, বলো। স্যার 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 আমাদের আমার ওই যে ইঞ্জিনটা কিভাবে চলে স্যার ওইটা একটু বললেন। বুঝিনি কি? ওই যে স্যার ইঞ্জিন কিভাবে চলে? ইঞ্জিন কিভাবে চলবে? মেকানিক্যাল এনার্জি কনভার্ট হয় তোমার ইলেকট্রিক এনার্জিতে, তারপর কাজ করে। মানে তুমি যখন তেল দাও একটা মেশিনে মানে ইঞ্জিনে, তখন কি হয়? তেলে তো এনার্জি আছে, এনার্জিটা লিকুইড ফর্মে আছে, পরে ওটা মেকানিক্যাল এনার্জিতে কনভার্ট হয়। কনভার্ট হওয়ার পরে তারপর ইঞ্জিনটা রোটেট করে। ঠিক আছে, আচ্ছা তো তোমার এইটা হঠাৎ জানতে ইচ্ছা হলো কি কারণে, স্যার বলো। মানে স্যার স্যার এমনি প্রশ্ন আপনি মাথায় জিজ্ঞেস করছিলেন না নদী কয়টি বাংলাদেশে? 700 আমি পড়ছি আজীবন, এখন দেখো কয়টা। স্যার ওই গুগলে দেখলাম পানি গবেষণা বোর্ডের মতে 405টি। কমতে পারে, কিন্তু ভার্সিটিতে আমরা ছিলাম, কারণ নদীগুলো দখল হয়ে যাচ্ছে আস্তে আস্তে, স্যার শুকায় একজন যাচ্ছে। বললো স্যার বেড়ে গেছে, আর একজন বললো স্যার কমে গেছে। স্যার আমি কিছুদিন আগে পড়ছিলাম মানে গুগলে সার্চ করে দেখেছিলাম উইকিপিডিয়ায় স্যার 1007টা। আচ্ছা একটা মজার জিনিস বলি, উইকিপিডিয়া কোনো সোর্স, উইকিপিডিয়াতে চাইলে তুমিও একটা জিনিস লিখে দিতে পারো, আমি একটা জিনিস লিখে দিতে পারি। ঠিক আছে, উইকিপিডিয়া কখনো কোনো সোর্স হিসেবে ধরবা না, তারপরে ইউজ করতে পারো যেহেতু তোমাদের এজ পর্যন্ত ঠিক আছে। আচ্ছা প্রাচীন জনপদগুলো এই যে নাম এতক্ষণ যা বললা সেগুলো, বাংলাদেশের আমের উৎপত্তি সম্বন্ধে কোন গ্রন্থে উল্লেখ আছে? আইনে আকবর, আকবরী, এটা হলো আকবরের একটা গ্রন্থ ছিল, সেখানে হলো আমের উৎপত্তি সম্পর্কে লেখা আছে। প্রাচীনকালে রাজশাহী কোন জনপদে ছিল বলো? স্যার বরেন্দ্র। পূর্ব বরেন্দ্র উভয় জনপদ। কোটিবর্ষ কোথায়? ও দেখো এমসিকিউ গুলো কিন্তু একই। দিনাজপুর জেলার পানগ্রাম নামক গ্রামে কোটিবর্ষ বলে। রাজা শশাঙ্ক শাসনামলের পর বঙ্গদেশ কয়টি জনপদে বিভক্ত হয়েছিল? 3টা, পান্ড্র, গৌড়, বঙ্গ। প্রাচীন দারো জনপদ কোথায় অবস্থিত? বর্ধমানে। আচ্ছা, তোমাদের আজকে কাজ হবে এই যে বঙ্গ, গৌড়, হরিকেল, সমতট, এই 4টা যে আছে, এই 4টার এমসিকিউ গুলো পড়া। আমি নেক্সট দিন একটা কাজ করব, এটা হলো তোমাদের কুইজ নিব। কুইজ নিয়ে বুঝো, ইয়েস স্যার। মানে ক্লাসে Yes, প্রশ্ন sir. করবো, করে করে এক একজনের কাছে জিজ্ঞেস স্যার করবো। বলো। আপনি যে ড্রিমটা ছোটবেলায় দেখছেন এটা কি কোনোদিনও চেঞ্জ করে এখন অন্য কিছু হইছেন? হ্যাঁ 100%। আমি যখন ছোট ছিলাম তখন আমি ক্রিকেট প্লেয়ার হতে চাইছি আমার লাইফের ফার্স্ট। সো সেটার জন্য আমার প্রচুর বাধা দেওয়া হয়েছে। মানে আসলে তখন বাবা মারও দোষ দিব না, কারণ মানে 2002-03 আমি অনেক ছোট বয়সে ক্রিকেট পছন্দ করতাম। সো 2002-03 তো অনেক আগের টাইম, তো তখন ক্রিকেটটা এতটা এস্টাবলিশ বাংলাদেশে হয়ে পারেনি। মানে এখন যেমন ক্রিকেটে পয়সা, এত পয়সা ছিল না তখন। স্যার সো আমারও প্রথমে ইচ্ছা ছিল। এইটা ছিল ফার্স্ট ড্রিম ব্রেক বর্তমানে হইলো। স্যার আমারও ফার্স্ট ড্রিম সেকেন্ডে এটা ছিল, পরে স্যার ডাক্তার। তারপরে যখন এমসিসি তে গেলাম তখন ডিফেন্সে আর্মিতে যাওয়ার খুবই ইচ্ছা ছিল। আনফরচুনেটলি রেড কার্ড হইলো না, এটাও সেকেন্ড ড্রিম ভাঙছে। এখন হলো ইউনিভার্সিটির লেকচারার হওয়ার ইচ্ছা আর কি, শিক্ষক হওয়ার ইচ্ছা। দেখি এটা হয় নাকি। বলো জারিফ সাহেবের মাইন্ড। প্রফেসর বংশের বংশধররা কি এখন আছে? থাকতে পারে, বাট এগুলোর আসলে অত ভ্যালু নাই, মানে এই কারণে আর কেউ জানে না। কি বললো বংশের? স্যার সাধারণভাবে আছে মানে সলিমুল্লাহ, সলিমুল্লাহদের বংশধর টংশধর এরা এখনো আছে। স্যার বলো। সলিমুল্লাহ কি বললো? স্যার এখন আবার দান দান স্যার করে গেছে। বলো। স্যার এখন আবার সার্চ করে দেখতেছি যে বিটিভির মতে বাংলাদেশের নদীর সংখ্যা হচ্ছে 1056টি, প্রথম আলোর মতে হচ্ছে 1294টি, চ্যানেল 24 এর মতে 1056টি। তারপরে স্যার আরো প্যাসেঞ্জার প্লেনের পাইলট কিংবা যুদ্ধ বিমানের পাইলট হওয়ার জন্য কি দুইটা জায়গা থেকে ট্রেনিং নিতে হয় নাকি ক্যাডেট কলেজ থেকেই হওয়া যায়? ক্যাডেট কলেজের একটাই সুবিধা, সেই সুবিধাটা হলো সবচেয়ে বড় সুবিধা, যেটা ডিফেন্সের যে পরীক্ষা দিবা এর কোনো রিটেন ভাইবা কিছু দেওয়া লাগে না,
তোমার আগে একটা প্রি মেডিকেল হয়, তখনই তুমি তোমার সমস্যাগুলো জেনে যাবা। তোমার আইএসএসবি নিয়ে যাবে, সেখানেও মানে একটা প্রি আইএসএসবি দিবা তুমি, মানে তুমি সবকিছু জানো কিভাবে এক্সাম দিতে হয়, তা তুমি তো চান্স পাবা, এটাই তো স্বাভাবিক। আর ক্যাডেট কলেজে একটা ব্যাচের 50 to 60% ডিফেন্সেই চলে যায়, বুঝছো। আর মানে তুমি যদি পাইলট হতে চাও তাহলে দুইটা ওয়ে, একটা হলো বাংলাদেশ এয়ারফোর্সে জয়েন করা, যেটা বেস্ট ওয়ে। এর পরবর্তীতে তুমি বেরোয় যদি রিটায়ার্ডও করো, তোমার বড় বড় এয়ারলাইন্সটা ডেকে নেয়, প্রচুর বেতন হয়। সেকেন্ড হলো সিভিল এভিয়েশন, এটা পড়তে গেলে একদম মানুষ গরিব হয়ে যায়, বুঝছো, মানে কোটি টাকার খরচ, 2-3 কোটি টাকার খরচ। আমাদের একটা বন্ধু ছিল সদ নাম, ও আছে এখনো কানাডায় এটা পড়তেছে, আর রাফিদ গেছিল, এরা দুজনকে আমি দেখছি পড়তে আর কি। এখন ফ্লাইট চালায় নাকি আমি জানি না, বাট এরা এই কোর্সটা করছে কানাডায়। স্যার মানে প্যাসেঞ্জার প্লেনের জন্য আলাদাভাবে চয়েস করতে হয়? না না, মানে প্যাসেঞ্জার প্লেনের জন্য শুধু সিভিল এভিয়েশনে গেলে তো আলাদা হইতে পারলা, আর মেজরিটি এয়ারফোর্স দিয়ে হয়। এয়ারফোর্সে তুমি ঢুকলে সবই চালাতে পারবা, যুদ্ধ বিমান হোক বা ইয়ে হোক, সবকিছুই তুমি পাবা অ্যাক্সেস। আচ্ছা স্যার। আচ্ছা, স্বপ্ন ভেঙে গেলে যে জীবন ওখানে শেষ, সেটা আমি কখনো বিশ্বাস করিনি। আমি সবসময় ওই লিমিটেশনটা চ্যালেঞ্জ করেই কিন্তু জীবনে আগাইছি। এখন দেখি জীবন কোথায় নিয়ে যায়। সেম, মানে তোমার কোনো একটা কিছু পারলা না মানে যে জীবন শেষ এমন না, জীবন তো জীবনের মতো চলে যায়, ঠিক আছে, জাস্ট তোমার হাল ছাড়তে হয় না, এটার সাথে আগাই যেতে হয়। আচ্ছা, তোমরা ওই চারটা তো পড়বা, তোমাদের একটা প্রশ্ন দিলাম বাংলাদেশে বদ্বীপ কেন বলা হয়, আর জনপদ পড়ায় আগের চারটা দিলাম পুণ্ড বরেন্দ্র। এই অনেকের তো আবার পাইলট, ধরেন একটা ড্রিম না করতে পারলে ব্যাকআপ একটা প্লেন থাকে, ওই প্ল্যানটাই আমার নাই, আমি একটাই হব, মানে এইটাই আমার ইচ্ছা, এটা বাদে কিছু হব না। না, এটা আর্নল্ড বলছিল যে যার একটা মাত্র ড্রিম, সে তারও সফলতা হওয়া হলো আরো বেশি ইজি, কারণ তার কাছে অপশন বি নাই, ঠিক আছে। তবে সেটা ফেল করলে পরেরটা পরে চিন্তা করা যাবে, বাট লাইফে আগে গোল ঠিক করে আগাইতে হবে। তোমাদের তো এখনো সেই সময়টা আসেনি চিন্তা করার যে পাইলট হবা না ডক্টর হবা। এখন তোমাদের সময় হলো প্রথম ধাপ, ক্যাডেট কলেজে যাইতে হবে, তাহলে আমি আরো বেটার সুযোগ পাবো। কেন যাইতে হবে? কারণ গেলে আমি আরো বেটার সুযোগ পাবো। তারপর সেখানে যে তারপর তুমি আস্তে আস্তে ডিসাইড করবা। প্রথম 2 বছর মজা করবা, 7-8, এখানে চাপ নাই। 9-এর থেকে লেখাপড়া নিয়ে একটু সিরিয়াস হবা, তখন থেকে তুমি চিন্তা করবা যে কি করা যায়, এসএসসি তে ভালো করবো, এইচএসসি তে ভালো করবো। আর একটা অ্যাডভান্টেজ, আজ পর্যন্ত ক্যাডেট কলেজ এমসিসি তে আমি কাউরে খারাপ রেজাল্ট করতে দেখিনি। ইতিহাসে মনে হয় একবার ফেল হইছে বা 2বার ফেল হইছে হাইয়েস্ট, এরকম আছে ক্যাডেট কলেজ এমসিসি। তোমার রেজাল্ট অটোমেটিক 4.5 আপ থাকেই ক্যাডেট কলেজে পড়লে, বোর্ড এক্সাম সবগুলোতেই। মেজরিটি জিপিএ 5 গোল্ডেন পায়, মানে জিপিএ 5 পায়, 2-3 জন মিস করে প্রত্যেক ব্যাচে, ঠিক আছে, সেখানে একটু কমে। তবে এইচএসসি তে একটু বেশি মিস হয়, বাট এসএসসি পর্যন্ত সবাই মোটামুটি জিপিএ 5 পায়, মানে এটা খুব নর্মাল গেলে, বুঝছো। ওই যে যে জিনিসটা তোমাদের বললাম, তুমি যত বেটার মন মানসিকতার মানুষের সাথে চলবা, তত তুমি বেটার হবা। তো এখানে মন মানসিকতা লক্ষ্যই একটা, যে গোল্ডেন মানে জিপিএ 5 পাও। জিপিএ 5 পাইলে তুমি জিতলা, না পাইলে জিতলা না। তো না পাইলেও তো সেটা ভালো রেজাল্ট, 83 পাও 90 পাও, তাই না? তো আলটিমেটলি এই কারণে তুমি বেটার হবা। তোমার লক্ষ্য থাকবে তখন আর্মি, তোমার লক্ষ্য থাকবে বড় বড় ইউনিভার্সিটি। সো এইভাবেই জিনিসগুলো হয় লাইফে, ঠিক আছে। সো ভালো জায়গাটা খুব ইম্পর্টেন্ট লাইফে ওঠার ক্ষেত্রে। সো তোমরা যতগুলো জনপদের এমসিকিউ আছে লেকচার 52 এবং লেকচার 53-তে, এই দুটা পড়বা। নেক্সট দিন একটা কুইজ নিয়ে পরে লেকচারে যাবো, আবার আন্তর্জাতিক ফিরে যাবো, জাপান স্যার টাপান যা তাহলে আছে একটু এগুলো। পিডিএফটা দিয়ে দিন। হ্যাঁ, পিডিএফ দিয়ে দিচ্ছি, একটু পর দিয়ে দিচ্ছি। আচ্ছা, কুইজ গুলো পড়বো, হ্যাঁ, কুইজগুলো এমসিকিউ গুলো। হুম। আর তোমরা এই 3 মাস কিন্তু একটু নিজেদের ইফোর্ট দিও, মানে আমরা যত যাই পড়াই, তোমাদের ইফোর্টটা মেইন, মানে খুঁজে বের করা যে এইটা হইলেই হবে। জাস্ট ওই ফিলিংসটা ইমাজিন করবা, যেদিন তুমি চান্স পাচ্ছ সেই দিন তোমার বাসা বা এলাকার অনুভূতি, আর দ্বিতীয় তুমি যখন খাকি পরে বাসায় আসবা, হাউ ইট ফিলস, ঠিক আছে। সবাই কিন্তু তাকায় থাকতো, আব্দুল্লাহ আসছে, আব্দুল্লাহ আসছে, এরকম বলতো। কিন্তু সিমিলার তোমার ক্ষেত্রে, হোয়াট এভার ইউ মে বি, তাসনিম, তামিদুল ইসলাম, এরকমই মানুষ বলবে ও আসছে, ও আসছে। So it gives you a good feelings, তাই না? ছুটিতে আসলে সবাই তাদের কষ্ট ভুলে যেত, ঠিক আছে। ক্যাডেট কলেজ যে একদম হেভেন তা না, অনেক কষ্ট, এটাও সত্যি, কিন্তু ওই স্যার কষ্ট, ওই আমি তো ঝামেলাই যে তোমাদের বিল্ড আপ করে। ক্যাডেট পোলের ময়মনসিংহ গার্লস ক্যাডেট কলেজের কাহিনীটা শোনার পর থেকে এখন আবার একটু ভেঙে যাচ্ছে। কি হয়েছে?
স্যার মানে কি পোল্যান্ডের কাহিনী কাহিনীটা জানেন না 2005 সালে? ভূতের কিছু? না না স্যার, ওকে নাকি হত্যা করা হয়েছে। না, আমি শুনিনি না। হত্যা করা হয়েছে জি এরকম কিছু স্যার, তো? এটা আত্মহত্যার মতো করে সাজানো হয়েছে, তারপর আসলে গিয়ে সে বার হয়েছে যে ওকে হত্যা করা হয়েছে। আচ্ছা শোনো, হত্যা করা যদি হয় এখানে ডিফেন্স কোর্ট বসে, ও খুব ভয়াবহ বিচার হবে। এত ইজি না হত্যা করা। তুমি একজনকে হত্যা করবা, তার বাপ মা নাই, সে ছেড়ে দেবে তোমারে? এত ইজি পৃথিবী? এত সোজা না, সে যেই স্যার কালচারই হোক। আমি তো এটা গুগলে দেখছি, এখন আপনি চাইলে গুগলে সার্চ দিয়ে দেখতে পারেন, তারপর এটা আমি এক্সপ্লেইন শুনবানি করতে পারেন আমাদের। ময়মনসিংহ ক্যাডেট কলেজের জি 2005 সাল না, সারাপুদের ব্যাচ, শুনবানি দেখি আমাদের কাছে জি স্যার। বাট এইগুলো কান দিবা না, এগুলো থাকে, সিনিয়র বকা দেয়, মারে, এগুলো কমন সব জায়গায়। মানে তবে এখন চেঞ্জ হয়েছে, সময়ের সাথে সাথে মন মানসিকতা চেঞ্জ হয় না মানুষের? অনেকটা চেঞ্জ হয়েছে কালচার গুলো, ঠিক আছে? তো ওরকম না, এগুলো সব জায়গায় থাকে। তুমি ভার্সিটি যাবা, সেখানে তোমার র্যাক দেবে একটা গ্রুপ ঝামেলা করবে। তো লাইফটা এরকমই, সব ঝামেলার মধ্যে থেকে ভালো জিনিস খুঁজে নিতে হবে। বাট তুমি ওই স্ট্রাগলের মাধ্যমে অনেক কিছু শিখবা। আমরা যখন ভিতরে ছিলাম গালাগালি করতাম, সত্যি কথা, কিন্তু এখন বের হয়ে বুঝতেছি না, ওইটাই আমার জন্য ঠিক ছিল। রুটিন মাফিক জীবন, এত অপরচুনিটি, এত কিছু, ঠিক আছে, কিন্তু ভিতরে থাকতে কিন্তু আজীবন গালি দিচ্ছি। সো থাকো তোমরা তাহলে, নেক্সট ক্লাসে আবার দেখা হবে। ওকে, আসসালামু আলাইকুম আসসালামু স্যার। আলাইকুম। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। বাচ্চারা, Yes, হ্যালো, স্যার মানে এইগুলো মানে ধরে যদি বসো, 5 সালে একটা ঘটনা হয়েছে, এরকম ঘটনা ঘটতেই পারে। ধরো যে তোমরা দুইজন বন্ধু, মানে 5টা ছেলে এক জায়গায় থাকো, এটা কি স্বাভাবিক না যে দুইটা ছেলে মারামারি একদিন না একদিন করবে? স্বাভাবিক তো। তো এইটা তো সব জায়গায় হয়, স্কুল কলেজে হয় না নাকি? স্কুল কলেজে সবাই ফেরেস্তা, সবাই যায়, যে হলো না স্যার, লেখাপড়া স্কুলে করে হয় চলে না। যায়। এটা তো সব জায়গায় হবে। 10টা ছেলে এক জায়গায় থাকলে দুজন দুজনের সাথে মারামারি করবেই, বা 10টা মেয়ে এক জায়গায় থাকলে দুজন দুজনের সাথে মারামারি করবে। এটা তো স্বাভাবিক, তাই না? তো যাই হোক, এত ভয়ের কিছু নাই, নিয়ম আছে। মানে এত সোজা না তোমার মাইরে ফেলাবে, আরেকটা মানুষ টের পাবে না, এত ইজি পৃথিবী। মানে একটা হলের মধ্যে, মানে ধরো যে হল বা এমসিএস কে ধরো, আমাদের একটা ব্লকের 7টা রুম, ঠিক আছে, প্রত্যেক রুমে 4জন 4জন করে পড়ে। পাশের রুমে একটা মানুষটা মাইরে ফেলাইলে সে তো চুপচাপ বসে থাকবে না নাকি? সে মুখ বেঁধে বসে থাকবে, ভাই আমি কোনো কথা বলবো না, আমি মারো, কি করবে? এত ইজি না। শব্দ হয়, মানুষ আসে, ঠিক আছে, ওইটা তো এরকম টেরর এনভায়রনমেন্ট না যে যা ইচ্ছা করবা। একটা অথরিটি আছে। সো ভয়ের কিছু নাই, ধৈর্য ধরো, আল্লাহ ভরসা, তোমাদের হবে, কিন্তু একটু হার্ড ওয়ার্ক করো বাবারা, ঠিক আছে? তোমারা বেশ ভালো ব্যাচ, আশা করি ভালো হবে, ঠিক আছে? থাকো তাহলে। তার সঙ্গে inshallah.